আসসালামু আলাইকুম। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন পরিষ্কারভাবে? জি ভাই, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, গ্রেট। গত ক্লাসের বা এর আশেপাশের কোনো ক্লাসের বিষয়ে কোনো কনফিউশন কি কারো আছে এখন পর্যন্ত? যে কোনো বিষয়ে কোনো কনফিউশন? আচ্ছা, হ্যাঁ, আমি পারফিউজের বিষয়টা বুঝি না। পারকুইজিট জিনিসটা বোঝেননি। পারকুইজিট বিষয়টা হচ্ছে কি যে আপনি যদি একটা বছরে একজন এমপ্লয়িকে যে পারকুইজিটের যে সংজ্ঞাটা দেয়া আছে এই সংজ্ঞার বাহিরে যদি এখানে যে জিনিসগুলিকে পারকুইজিট থেকে বাদ দেওয়া হয়েছে এর বাহিরে যে অ্যামাউন্টটা থাকবে
সেই অ্যামাউন্টটা যদি একটা এমপ্লয়ের ক্ষেত্রে 1 বছরে 10 লক্ষ টাকার বেশি হয়, তাহলে সেক্ষেত্রে তার এটার ক্ষেত্রে পারকুইজিট দিতে হবে। বুঝতে পেরেছেন? সেটা তখন পারকুইজিটের আওতায় নিয়ে আসতে হবে, এবং পারকুইজিটের আওতায় যখন আসবে এই অ্যামাউন্টটা, তখন কোম্পানির যে কর্পোরেট ট্যাক্স আছে সেই কর্পোরেট ট্যাক্সের আওতায় কি করতে হবে, যে এমপ্লয়কে কর্পোরেট ট্যাক্স সরি অর্গানাইজেশনকে যেটা করতে হবে, এমপ্লয়ের এই বেতনের জন্য কর্পোরেট ট্যাক্স দিতে হবে। এই আসলে মূল বিষয়, আর কিছুই না। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা তমাল ভাই, একটা বিষয় ছিল, সেটা জি হচ্ছে ভাই। যে যাদের যে কোম্পানিগুলোতে আসলে ফরেন ন্যাশনাল সার্ভিস করেন আর কি, হ্যাঁ, ওয়ার্ক ভিসাতে, তো তাদের জন্য মিনিমাম বেস পেটা কত বাংলাদেশের? বুঝিনি ভাই, আরেকবার বলেন তো প্রশ্নটা ভাই। বাংলাদেশে যারা হচ্ছে ফরেন ন্যাশনাল কাজ করেন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তো তাদের জন্য মিনিমাম স্যালারি কত ধরতে হয়? আচ্ছা ভাই, এইটার জন্য বিডা আছে না ভাই, বিডা, বাংলাদেশ ইয়েস, ইয়েস। ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বিডার একটা ভাইয়া ইয়া আছে, মিনিমাম ওয়েজের একটা গাইডলাইন আছে। দেখবেন যে বিডার একটা ব্রোশিওর আছে, ওই ব্রোশিওরের মধ্যে ভাইয়া ওরা বিভিন্ন কান্ট্রি ওয়াইজ ঠিক করে দিয়েছে সর্বনিম্ন। ওরা ওখানে যেটা আছে, আমি যতটুকু ভাইয়া এখন মনে করতে পারছি, ওটা হচ্ছে $1200 সর্বনিম্ন। বুঝতে পেরেছেন? সো Okay. এটা হচ্ছে সর্বনিম্ন $1200, এবং সর্বোচ্চ আমি ওখানে দেখেছি $5000 পর্যন্ত আছে। আপনি যেটা করবেন ভাইয়া, সেটা হচ্ছে যে আপনারা যারা এই যে বিডার যে ওয়েবসাইটটা আছে, বিডার ওয়েবসাইটে ব্রোশিওরটা আমি পাইনি, এটা বিডার একটা হার্ড কপি দেয় ওরা ওখান থেকে। বুঝতে পারছেন? ওই ইয়েটার মধ্যে ওই ইয়েটা বলা আছে, মিনিমাম ওয়েজের রেঞ্জটা ভাইয়া বলে দেয়া আছে। ওরা কান্ট্রি ওয়াইজ ঠিক করে দিয়েছে যে কোন দেশ থেকে কোন ক্যাটাগরির লোক নিয়ে আসলে আপনি কতটুকু তাকে মিনিমাম কত টাকা তাকে দিতে পারবেন সেটা। কিন্তু এখন আবার একটা ঝামেলা হচ্ছে ভাইয়া, এইটা আগে সবাই মানত, মানে বাংলাদেশের যারা কন্টেম্পোরারি যত ধরনের অর্গানাইজেশন আছে সমসাময়িক, সবাই এটা মানতো। কিন্তু ইদানিং যেটা দেখা যায় সেটা হচ্ছে যে একজন জিএম কে যদি আপনি 1200 বা $1400 দেখিয়ে তারপরে ইয়ে করতে যান, বাংলাদেশে ওয়ার্ক পারমিট নিতে যান, ওরা ওয়ার্ক পারমিট দেয় না, ওইটা ওরা ইয়ে করে দেয়, সাসপেন্ড করে দেয়। বুঝতে পারছেন? সো এই একটা জিনিস আছে যেটা আমি দেখেছি যে লাস্ট আমি কয়েক মাস ধরে, এই যে কয়েক মাস না, মানে লাস্ট 2 ইয়ার্স, এই ডিউরিং কোভিড পিরিয়ডেও আমরা এটা ফেস করেছি, যে আপনার ওই মিনিমাম ওয়েজটা এখন আর আমাদের এসবি বা এনএসআই এটা মানে না। কিন্তু আবার বাড়িয়ে দিলে তখন আবার ওরা এটা মেনে নেয়, কারণ আপনি একটা লোককে নিয়ে আসতেছেন $5000 দিয়ে, কিন্তু $5000 দিয়ে আনার পরে তারপরে হচ্ছে যে আপনি দেখাচ্ছেন তাকে আপনি $1000 দিচ্ছেন, কিন্তু বাকি $4000 ওরা তখন কি করে, মানি লন্ডারিং করে বাংলাদেশ থেকে বের করে ফেলে। সো দ্যাটস দ্য প্রবলেম বেসিক্যালি। বুঝতে পেরেছেন? ভাইয়া, আই হ্যাভ এ কোয়েশ্চেন। প্লিজ। আমি একটু দেরিতে জয়েন করেছি। ফার্স্ট অফ অল, যে স্লাইডটা দেখা যাচ্ছে এটা কি জি পড়ানো হয়ে ভাইয়া, গেছে? এটা পড়া হয়ে গেছে, জি। সেম আচ্ছা, ভাইয়া, মানে একটু মানে দেরিতে আমাদের জয়েন বলেন। করেছি তো, জ্যাম ছিল। আচ্ছা, লাইক সমস্যা একটু নাই। রিক্যাপ করে দিলে বেটার আমিও হতো। আমিও আজকে 5 মিনিট লেটে শুরু করেছি। জাস্ট ভাইয়া একটা প্রশ্ন করলো আর আমি আনসারটা দিচ্ছিলাম, এর মধ্যে সবাই আপনারা জয়েন করেছেন, আর কিছুই না। ভাইয়া, আমার এটা রিক্যাপের যদি একটু করে দিতেন ভালো হতো। আর একটা কোয়েশ্চেন ছিল যে ভলেন্টিয়ার যারা, মানে ধরেন আম, ছোটখাটো কাজের জন্য বা হচ্ছে ডাটা কালেকশনের জন্য ভলেন্টিয়ার যে আমরা ঠিক করি, সেক্ষেত্রে আসলে মানে স্যালারিটা কিরকম ভাবে ধরা উচিত আর কি? এটা আমাদের নির্দিষ্ট আসলে আমাদের তো আইনে তো আসলে বেসিক্যালি বলা- ভলেন্টিয়ার নিয়োগের কোনো ব্যবস্থা নেই। যেটা নিয়োগের ব্যবস্থা আছে সেটা হচ্ছে আপনার আমাদের দেশে ইন্টার্ন নিয়োগের ব্যবস্থা আছে, কারণ ইন্টার্ন নিয়োগটা বাংলাদেশে বাধ্যতামূলক। সো সেক্ষেত্রে ইন্টার্ন যখন আপনি নিয়োগ করবেন, তাদের মিনিমাম একটা ওয়েজেস এর কথা আমাদের আইনে বলে দেয়া আছে। অর্থাৎ এটা আমি একটু সামনেই ইনফ্যাক্ট আপনাদেরকে পড়াবো, যে যদি কোনো ইন্টার্ন আপনি নিয়োগ করেন আপনার অর্গানাইজেশনে, সেক্ষেত্রে তার কম্পেনসেশনটা কতটুকু হবে। এই যে দেখেন, ইন্টার্নের ক্ষেত্রে কম্পেনসেশন হবে এটা, ফার্স্ট ইয়ারে তিনি যেটা পাবেন, যে টোটাল যে গ্রস স্যালারি আছে সেই গ্রস স্যালারির 50%। আমি আবার বলছি, ফার্স্ট ইয়ারের টোটাল গ্রস স্যালারির কি পাবেন, যে 50%। এবং এই 50% কোন 50%? সাপোজ ধরেন আপনি একজন ফিল্ড অফিসার নিচ্ছেন, ফিল্ড অফিসারের স্যালারি ধরেন 20,000 টাকা, কিন্তু আপনি ওনার ওনার সমকক্ষ, যে ওনার যে পদ বা পদবি আছে, এই পদবিতে যদি একজন অ্যাপ্রেন্টিস বা একজন ইন্টার্ন নিয়োগ দেন, তাহলে তাকে 50% টাকা দিতে হবে, অর্থাৎ 10,000 টাকা তাকে দিতে হবে।
এবং যদি সেকেন্ড ইয়ারেও তাকে আপনি কন্টিনিউ করান তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার 60%, আর থার্ড ইয়ারে করলে সেক্ষেত্রে হচ্ছে 75%। এই হারে আসলে বেসিক্যালি আপনাকে কি করতে হবে, তাকে অর্থ প্রদান করতে হবে। এইটা আসলে বেসিক্যালি আমাদের বর্তমান যে এক্সিস্টিং ল আছে শ্রম বিধিমালা, সেখানে এই কথাগুলি বলে দেয়া আছে। ক্লিয়ার? ভাইয়া মানে অ্যাপ্রেন্টিস আর হচ্ছে ইন্টার্নশিপ দুইটা আলাদা সংজ্ঞা না? মানে না, দুটো আলাদা জিনিস না। অ্যাপ্রেন্টিস আসলে বেসিক্যালি আমেরিকান শব্দ ওয়ার্ড হিসাবে ইউজ করে, আর ব্রিটিশরা এটাকে ইন্টার্ন বলে। ঠিক আছে, একই ইংলিশ দুটো দেশে দুই ভাবে ওরা ইউজ করে বেসিক্যালি, আর কিছুই না। ঠিক আছে, সো অ্যাপ্রেন্টিস বলতেও শিক্ষাধীন বোঝায়, আর ইন্টার্ন বলতেও শিক্ষাধীন বোঝায়। এর দুটোর মধ্যে কোনো অর্থগত কোনো পার্থক্য নেই, কিংবা আইনগত ভাবেও এটা দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। বুঝতে জি, পেরেছি ভাইয়া। ক্ষেত্রে ভাইয়া, জি। আজকে যদি একটু রিক্যাপ করে দিতেন আর কি, মানে মাত্র বাসায় ঢুকেছি তো, যদি শর্টে রিক্যাপ করা পসিবল হয়। আমি এখন পর্যন্ত কিছু পড়াইনি স্যার, আমি এখন আচ্ছা। পর্যন্ত কিছুই পড়াইনি যে আমি আপনাকে রিক্যাপ করব। সো আমরা যেটা হচ্ছে সামনের দিকে যেটা পড়াবো সেটা আপনি অ্যাটেন্ড করতে পারেন। আমি আজকে 5 মিনিটস লেটে স্টার্ট করেছি, বিকজ আমার ট্রেনিং শুরু হওয়ার 2 মিনিট আগে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আর্থকোয়েক হয়েছে। সো ফর দ্যাট রিজন আমাকে একটু লেট করে স্টার্ট করেছি, আমি আর কিছুই না। ঠিক 9টায় শুরু করেছি, জাস্ট 5 মিনিট লেট করে স্টার্ট করলাম। ওকে, ভাই আমার একটা কোশ্চেন ছিল, বলেন। ইন্টার্ন যে বিষয়টা বললেন, এটা কি ইন্টার্ন বিষয় আর এমটিও পোস্ট যেটা, এটা কি দুটো কি একই নাকি বুঝাচ্ছে এটা? ভাইয়া না। যেটা হচ্ছে যে এমটিও যে জিনিসটা আছে, ট্রেনি যে শব্দটা, ট্রেনি শব্দের অর্থ কি ভাই? শিক্ষাধীন, তাই না? কিন্তু আমাদের দেশে দেখবেন যে যারা বড় বড় ব্যাংকস বা এই ধরনের যারা আছে তারা সবাই কিন্তু বলে যে তারা ইয়ে করছে, মানে আপনার এমটিও নিচ্ছে। সো এমটিওর যে মিনিং অনুযায়ী কিন্তু কি হয় যে তারা ট্রেনি হিসাবেই পড়ে যায়। তো ট্রেনি যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো অ্যাজ পার আমাদের দেশে যে কান্ট্রি ল আছে, তাই না? সো কান্ট্রি ল অনুযায়ী কি হয় যে যখন ট্রেনি আপনি বলছেন কেউকে, তার মানে এটা ইন্টার্ন বা এই ধরনের ফ্যাসিলিটির মধ্যে পড়ে যায়। কিন্তু আমরা আসলে কি করছি যে যাদেরকে এন্ট্রি লেভেলে জবে নিচ্ছি তাদেরকে কেউ আমরা বলছি হচ্ছে গিয়ে বাংলাদেশে বিভিন্ন প্রোগ্রাম দেখবেন বিভিন্ন এইচআররা করে থাকে। সেটা হচ্ছে একটা হচ্ছে ইয়াং স্টার প্রোগ্রাম, তারপরে হচ্ছে কি আপনার পারফরমেন্স স্টার প্রোগ্রাম, এমটিও প্রোগ্রাম। দেয়ার আর ডিফারেন্ট সর্ট অফ প্রোগ্রামস, কিন্তু আইন কিন্তু এটা আসলে এভাবে করে কাভার করে না। ওইটা অনেকেই হয়তো লক্ষ্য করেনি, বা লক্ষ্য করলেও হয়তো এটা খুব একটা বেশি ইয়া করেনি, যেটা হচ্ছে মাথায় নেয়নি তারা বিষয়টা। বুঝতে পেরেছেন? আর কিছুই না। ভাই আমি অনেকে দেখেছি যে ইন্টার্ন এন্ড হচ্ছে অ্যাপ্রেন্টিস এটাকে হ্যাঁ। মানে আলাদা করে ডিফাইন করতে, কারণ আমরা দেখেছি যে কয়দিন আগেও 7,500 এর একটা লিস্ট রিমিনারেশনের একটা ইয়ে ছিল। তো অনেকে দেখেছি যে অ্যাপ্রেন্টিস এন্ড হচ্ছে ইন্টার্ন ওইটা ডিফারেন্সিয়েট ভাইয়া করতে। ছিল আমাদের বাংলাদেশে মৎস্য টলার বলে এটাকে। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে যারা মাছ ধরে না সমুদ্রে তাদের জন্য হচ্ছে ওইটা আপনারা যারা শেয়ার করে হুটহাট, তারা তো আসলে ব্যাকগ্রাউন্ড গুলি জানে না ভাইয়া। এই ব্যাকগ্রাউন্ড গুলি না জেনে তারা সুন্দর করে এটা শেয়ার করে দেয়, কিন্তু এটা নিয়ে যে ম্যাস পিপলরা কিছু জানে না, সেটা সেই জায়গাগুলোর দুর্বলতা অনেকেই এটা নিয়ে খোঁজা স্টার্ট করে। বুঝতে পেরেছেন? সো এইটা হচ্ছে গিয়ে মৎস্য টলারের একটা ছিল, পরে সংশোধন করে সরকার সেটাকে এভাবে করেছে। এবং দেখেন অ্যাপ্রেন্টিসশিপ আমাদের বাংলাদেশে কিন্তু একটা চমৎকার অথরিটি আছে, এটা কিন্তু আপনারা জানেন কিনা আমি জানি না। সেটা হচ্ছে বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। এটা প্রাইম মিনিস্টার অফিসের আন্ডারে, বিডার মতো একটা সংস্থা। যে সংস্থা কি করেছে যে অ্যাপ্রেন্টিসদের জন্য আলাদা একটা গাইডলাইন তৈরি করেছে বাংলাদেশের জন্য। ঠিক আছে, সো এই জিনিসগুলি কিন্তু অনেকেই আমাদের দেশে যারা এই অ্যাপ্রেন্টিসের যে গাইডলাইনটা আছে, এই গাইডলাইনটা কিন্তু অনেকেই জানে না যে আমাদের দেশে যে এরকম একটা গাইডলাইন আছে। এই যে দেখেন 2022 সালে এই গাইডলাইনটা বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, এরা এটাকে গ্যাজেট করেছে। দেখেছেন এই যে এটাকে কিভাবে করে এটা নিয়োগ করতে হবে, কিভাবে করতে হবে, টোটাল জিনিসগুলি তারা আলাদাভাবে একটা গাইডলাইন তৈরি করেছে। এবং আরো মজার জিনিস জানেন, যদি কোনো ট্রেনিং অর্গানাইজেশন, আমি আবার বলছি, যদি কোনো ওপেন করেছেন? হ্যাঁ, পিডিএফ তো আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন দেখা না? যাচ্ছে সরি, না। আচ্ছা আমি এখন দেখাচ্ছি। আমি আসলে বেসিক্যালি দুইটা মনিটর ইউজ করি আমার ইয়া করার জন্য, সুবিধার জন্য, ট্রেনিং এর জন্য। সো এই যে দেখেন, এই যে আপনারা যে গ্যাজেটটা দেখতে পাচ্ছেন, এই যে গ্যাজেটটা, এই গ্যাজেটটা কিন্তু অনেকেই জানে না যে বাংলাদেশে এরকম একটা অ্যাপ্রেন্টিসদের জন্য একটা গ্যাজেট আছে। বুঝতে পারছেন? এই যে এখানে দেখেন আপনি, হ্যাঁ, অ্যাপ্রেন্টিসশিপের জন্য। কিন্তু মজার জিনিস হচ্ছে যে এটা কেউ না জানার কারণে আপনাকে ভুল ইনফরমেশন দিচ্ছে। কিন্তু এই ধরনের জিনিস যে আছে, এটা হয় কি যে আমি
আমার এই ট্রেনিংটা 10 দিনের, দেখবেন যে অনেক সময় আপনাকে 11 দিন ও 12 দিনও পড়াতে হয়। আমার এই একটা খুঁজতে গিয়ে আরেকটা, এটা কিন্তু লেবার লয়ের টপিক, কিন্তু তারপরে আমাকে এই পেরোলের মধ্যে এগুলো নিয়ে কথা বলতে হয়। কেন? বিকজ হচ্ছে যে আমাদের আইডিয়া গুলি ক্লিয়ার করার জন্য, বুঝতে পারছেন? তো এই যে দেখেন এখানে এই যে অ্যাপ্রেন্টিসদের জন্য এই কথা, এই যে এটা বলা আছে, গাইডলাইনটা আছে, গাইডলাইনটা আপনি পুরোটা ফলো করলে আপনি এত সুন্দরভাবে, এবং মজার জিনিস হচ্ছে যদি কেউ অর্গানাইজেশনে এই ধরনের প্রোগ্রাম করে এবং প্রোগ্রাম করে যদি তাদেরকে প্রশিক্ষণ দেয়, তারা কিন্তু সেক্ষেত্রে ট্যাক্স এক্সাম্পশন পাবে, 100% ট্যাক্স এক্সাম্পশন। ওই কোম্পানিকে ট্যাক্সই দিতে হবে না। এই যে বাংলাদেশে আমরা যে এই যে আমি যে ট্রেনিং করাই, আপনি কি জানেন এই আমি আপনাকে খুব ভালো ভালো জিনিস শেখাচ্ছি, কিন্তু এই টোটাল সিস্টেমটাই আসলে বেসিক্যালি আপনার যে সার্টিফিকেশনটা আমি দিচ্ছি, দেখবেন ওখানে লেখা আছে সার্টিফিকেশন অফ পার্টিসিপেশন। আমি কিন্তু আপনাকে কোনো সার্টিফিকেট দিতে পারি না, আমার দেওয়ার কোনো এখতিয়ার নেই। কি আমার এই যে এনএসডিএ যে অথরিটি আছে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির পারমিশন দরকার, কিন্তু আমি কি করি, পারমিশন নিতে গেলে আমাকে দেখা যাচ্ছে 10 লক্ষ টাকা ঘুষ দিতে হবে। আমি এই 10 লক্ষ টাকা কই পাবো? আমি ট্রেনিং করে যা ইনকাম করি তা তো যেটা হচ্ছে যে দিয়ে আমার নিজেরই পেট পেট খেয়ে পরে কোনো রকম থাকতে কষ্ট হয়ে যায়। কিন্তু আসল কথা হচ্ছে কি, এই যে জিনিসটা, এই যে অথরিটিটা তৈরি হয়েছে, এটা সম্বন্ধে আমরা অ্যাওয়্যার না, বুঝতে পেরেছেন? তো এদের কাছে যাবেন, দেখবেন যে 10 লক্ষ টাকা ঘুষ চেয়ে বসে থাকবে এরা, যে আমাদেরকে 10 লক্ষ টাকা না দিলে আমরা আপনাকে ট্রেনার হিসেবে সার্টিফাই করবো না, আপনার অর্গানাইজেশন কোনো সার্টিফিকেট দিতে পারবে না। কিন্তু আমাদের দেশে যত সফট স্কিল ট্রেনিং আছে সবগুলির জন্য ওদের সার্টিফিকেশনে ওদের দরকার, অ্যাফিলিয়েশন দরকার, কিন্তু বাংলাদেশে কোনো ট্রেনারের অ্যাফিলিয়েশন নাই। কারণ আমরা 8-9 জন গিয়েছিলাম ওদের কাছে যে ভাই আমাদেরকে দাও তুমি, যেটা হচ্ছে যে এই অ্যাফিলিয়েশন দাও, কিন্তু ওরা আমাদের কাছে এইসব উল্টাপাল্টা কথা বলে। এগুলি বললে তো আর আমরা আমাদেরকে বলে তোমাদের পার্মানেন্ট ভেন্যু থাকতে হবে। পার্মানেন্ট ভেন্যু কই পাবো আমি বলেন? আমি যেটা হচ্ছে যে একটা বাংলাদেশে একটা প্লেস কিনতে গেলে, ধরেন বাংলাদেশে কোনো একটা এলাকায় ধরেন আপনি একটা প্লেস পারচেজ করবেন আপনার ট্রেনিং এর জন্য, যদি আপনি সেটা হয় ধরেন 1500 স্কোয়ার ফিটের একটা ট্রেনিং ভেন্যু হয়, সেটার দাম হবে 1 কোটি টাকার উপরে। বাংলাদেশে কয়েকটা ট্রেনার আছে যে 1 কোটি টাকা ইনকাম করে ট্রেনিং করিয়ে 1000 টাকা করে ট্রেনিং করিয়ে প্লেস কেনা যায়, কিন্তু এগুলো বাস্তবতা। কিন্তু এরা এই ফ্যাসিলিটি দিয়ে রাখছে, কিন্তু কেউ এটা করতে পারে না। এই দেখেন এখানে খুব সুন্দর করে বলা আছে, অ্যাপ্রেন্টিসশিপ কার্যক্রম পরিচালনার জন্য মালিক কর্তৃক ব্যয়িত সকল অর্থের আয়কর প্রদানের বিষয়ে এনবিআর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, অর্থাৎ এদের কোনো আয়কর প্রদান করতে হবে না। এই ধরনের বিষয়গুলিও বলে দেয়া আছে আইনে। আমরা এমন একটা দেশে থাকি যেখানে ভালো কাজ করতে গেলেও মানুষের অনেক বাধা। আচ্ছা যাক, আপনারা অ্যাপ্রেন্টিস বিষয়টা ক্লিয়ার হলেন কিনা বলেন তো স্যার আমাকে? জি ভাইয়া, ক্লিয়ার। জি, আর আপনারা যদি কারো আমার কথায় যদি কনফিউশন থাকে, তাহলে আপনি কলিন্স এর একটা আছে, দেখবেন যে আপনার ডিকশনারি আছে, এই কলিন্স এর ডিকশনারিটা একটু বের করে পড়বেন, দেখবেন কলিন্স এর ডিকশনারিতে অ্যাপ্রেন্টিস এন্ড ইন্টার্ন ইটস এ সিনোনিমাস ওয়ার্ড, মানে সমর্থক শব্দ বলি না আমরা বাংলায়, সমর্থক শব্দ, দেখবেন যে একটা আর একটা সমর্থক শব্দ। সো এটা দিয়ে আপনি আরো ক্লিয়ার হতে পারবেন। আমার কথা বিশ্বাস করার প্রয়োজন নেই, আপনি চাইলে ওটাও দেখে নিতে পারেন, নো প্রবলেম। ওকে, সো এখন আমরা যে বিষয়তে কথা বলছিলাম সেখানে ফিরে যাই। আমাদের গতকালকে একটা কোশ্চেন ছিল যে হচ্ছে প্রফেশনাল ট্রেনার হতে গেলে সার্টিফিকেশন দিতে গেলে কোথা থেকে অ্যাপ্রুভাল লাগে? এনএসডিএ অর্থাৎ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, এটা প্রাইম মিনিস্টারের অফিসের আন্ডারে, ঠিক আছে? ওরা আপনার পার্মানেন্ট ভেন্যু না থাকলে আপনাকে কখনোই এই সার্টিফিকেশন করার দিবে না, অনুমোদন দিবে না, ঠিক আছে? আরো 20 বছর ট্রেনিং করাই, তারপরে একটা ভেন্যু কিনে তারপরে ধরেন যে চিন্তা করছে একটা মৃত্যুর আগে আগে ধরেন একটা করে যাব, কি বলে এই সার্টিফিকেশনটাকে বৈধ করে যাব, এছাড়া সম্ভব না নিজস্ব ভেন্যু থাকা। আচ্ছা, এরপরে আসেন যে বিষয়টা, আচ্ছা ইপিজেডটা আমরা গতকালকে পড়েছিলাম। তারপরে যেটা হচ্ছে যে আমাদের এখানে অ্যাটেন্ডেন্স সিস্টেমের ক্ষেত্রে যে বিষয়টা আমরা কথা বলছিলাম গতকালকে, সেখানে আমরা এই পর্যন্ত এসে রেখেছিলাম যে আমরা টাইম কিপিং এর বিষয়টা। এরপরে দেখেন আপনি যখন পেরোলটা তৈরি করতে যাবেন, পেরোলের ক্ষেত্রে আপনাকে ফাইন্যান্স টিমের সঙ্গে কাজ করতে হবে। ফাইন্যান্স টিমের সঙ্গে কেন কাজ করতে হবে? ফাইন্যান্স টিমের সঙ্গে বেশ কিছু কাজ আছে আপনার। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে গিয়ে ফাইন্যান্স টিমের সঙ্গে, সেটা হচ্ছে যে অ্যাডহক বা অন্তর্বর্তীকালীন যে মজুরি যেগুলি থাকে, অ্যাডহক যে পেমেন্ট গুলি থাকে, সেই ধরনের বিষয়গুলি নিয়ে আমাদের এখানে। আচ্ছা, জাকারিয়া আল হাসান স্যার, কোনো প্রশ্ন কি আছে? ইমার্জেন্সি হাত তুলেছেন যে স্যার। আচ্ছা, উনি খুব সম্ভবত মিস্টেকেনলি এটা তুলেছেন।
আচ্ছা যাই হোক, আচ্ছা এবার আমরা কথা বলি যে বিষয়টা হচ্ছে অ্যাডহক পেমেন্ট গুলি কি রকমের হয় স্যার? আপনি দেখবেন যে বাংলাদেশে, আমাদের দেশে বিভিন্ন সময়ে দেখা যায় যে এখানে অ্যাকাউন্টস থেকে, জি বলেন ভাইয়া। আমি গতকালকে ক্লাসটা মিস করেছিলাম, এখানে ইলেকট্রিসিটি না থাকায়। গতকাল বুঝিনি ক্লাসটা যদি রিভিউ করতে আমার জন্য ভালো হতো। বুঝিনি জাকারিয়া স্যার। গতকাল ক্লাসটা আমি মিস করছি কারেন্ট না থাকায়। এখন যদি গতকাল ক্লাসটা রিভিউ করতেন আমার জন্য একটু ভালো হতো। এটা তো শুরুতে আপনি করা যদি- যাবে না, আপনি শেষের দিকে একটু মনে করেন, আমি আপনাকে রিভিউ করে দিব স্যার। ওকে Okay, okay, thank you. ওকে ওকে ঠিক আছে। জি, এরপর হচ্ছে অ্যাডহক পেমেন্ট। অ্যাডহক মানে হচ্ছে কি অস্থায়ী পেমেন্ট যেগুলি থাকে, যেমন ধরেন আপনি অনেক সময় মালিককে বলে আমাদের দেশে বিভিন্ন এমপ্লয়িরা অ্যাকাউন্টস থেকে টাকা নিয়ে যায়। সো এই যে অ্যাকাউন্টস থেকে উনি টাকা নিয়ে গেলেন, এই হিসাব নিকাশ কিন্তু কার কাছে থাকে? শুধুমাত্র অ্যাকাউন্টস এর কাছে থাকে। আপনার কিন্তু পেরোলের কাছে হিসাব নিকাশ বা টাকা পয়সার হিসাবটা পাওয়া যাবে না। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই পেমেন্ট গুলি সম্বন্ধে আপনাকে ফাইন্যান্স টিমের কাছ থেকে ইনফরমেশন নিতে হবে। ইররেগুলার পেমেন্ট, বিভিন্ন ধরনের ইররেগুলার পেমেন্ট যেটা ফাইন্যান্স করে থাকে, এর মধ্যে একটা পেমেন্ট যেমন ধরেন যে ডিডাকশন, ডিফারেন্ট সর্ট অফ ডিডাকশনস থাকে, এগুলি দেখবেন যে ইরেগুলার পেমেন্টস এর বিষয়ে এই ইনফরমেশন গুলি আপনার ফাইন্যান্স টিমের কাছে থাকবে। আর একটা বিষয় হচ্ছে গিয়ে এনি ডিডাকশন ফর রিকভারিজ, অর্থাৎ বিভিন্ন ধরনের রিকভারির বিষয় থাকে যে আপনার ফাইন্যান্সের দেখবেন যে ফাইন করেছে, সে ফাইনের জন্য টাকা রিকভারি থাকে। তারপরে যেটা হচ্ছে যে কেউ আপনাদের অনেক জায়গায় দেখবেন অর্গানাইজেশন থেকে কিস্তিতে প্রোডাক্ট কেনা যায়, অর্থাৎ ওনারা কি করে ইনস্টলমেন্টে প্রোডাক্ট বিক্রি করে। সো এই ধরনের বিভিন্ন ধরনের রিকভারিজ এর বিষয়গুলি থাকে ফাইন্যান্স টিমের কাছে, এবং আপনি ফাইন্যান্স টিমকে তখন কি করতে পারেন, রিকোয়েস্ট করে এগুলি তাদের কাছ থেকে বেসিক্যালি এই ইনফরমেশন গুলি নিয়ে সেই ধরনের ডিডাকশন গুলি সবসময় আপনার ফাইন্যান্স টিমের কাছ থেকে আপনি নিয়ে নিতে পারেন। ঠিক আছে, সো এই ইম্পর্টেন্ট বিষয়টা আপনাকে কি করতে হবে যে যখন আপনি পেরোল তৈরি করবেন তখন আপনার ফাইন্যান্সের সঙ্গে এই ধরনের বিষয়গুলিতে কানেকশন থাকতে হবে এবং ইনফরমেশন থাকতে হবে। আদারওয়াইজ ডিডাকশন গুলি করার সময় আপনি অনেক ক্ষেত্রে ভুল ডিডাকশন করে ফেলতে পারেন। এরপরে আসেন পেরোল তৈরি করার সময় এমপ্লয়ির সঙ্গে আপনার একটা সম্পর্ক থাকবে। কিভাবে থাকবে সেটা আমি বলি সরাসরি এমপ্লয়ির সঙ্গে। প্রথমত যে সম্পর্কটা আপনাকে রাখতে হবে পেরোল থেকে, সেটা হচ্ছে যে একজন এমপ্লয়ি যখনই তার ইনকাম ট্যাক্সের প্রশ্ন আসবে তখন কিন্তু আপনাকে সরাসরি এমপ্লয়ির কাছে আপনাকে নক করতে হবে, কারণ বিকজ এমপ্লয়ীদের অনেক ধরনের অ্যাডভান্স পেমেন্ট, ট্যাক্স পেমেন্ট থাকে। অ্যাডভান্স ট্যাক্স পেমেন্টের ক্ষেত্রে কি কি থাকে? প্রথমত হচ্ছে গাড়ির ট্যাক্স টোকেন। আপনারা জানেন যে যে সকল এমপ্লয়িরা হাই স্যালারি পায় তাদের স্বাভাবিকত গাড়ি থাকে। যে সকল এমপ্লয়ীদের গাড়ি থাকবে তাদের সকলের ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা ইম্পর্টেন্টলি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে যে সকল এমপ্লয়ীদের গাড়ি আছে সেটা যদি সে আগেই আপনাকে না জানায় তাহলে কিন্তু তার এডিশনাল ট্যাক্স ডিডাকশন হতে পারে, অর্থাৎ অতিরিক্ত কি হতে পারে যে তার ট্যাক্সটা ডিডাক্ট করা হয়ে যেতে পারে। এটা গেলে একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে গিয়ে যে আপনার ইনভেস্টমেন্ট আছে কিন্তু সেটা আপনি পেরোলকে জানালেন না, না জানালে কি হবে যে এটার ক্ষেত্রেও সে আপনার অ্যামাউন্টটা বেশি ডিডাক্ট করে ফেলতে পারে। যেমন ধরেন এটা কিন্তু গত বছর পর্যন্ত এই প্রবলেমটা ছিল না, কিন্তু এই বছরে প্রবলেমটা আরো বেশি সিরিয়াস হয়ে দাঁড়াবে। কিভাবে সিরিয়াস হবে সেটাও আমি আপনাকে বলছি। যে দেখবেন মূলত যে প্রবলেমটা যেটা ফেস করবেন সেটা হচ্ছে এই বছর আমরা গত বছর পর্যন্ত যেটা করতাম, একজন এমপ্লয়ি 75% পর্যন্ত তার ট্যাক্স ডিডাক্ট করতাম, কিন্তু এখন কিন্তু সেই সুযোগটা নেই, কারণ বর্তমান নতুন আইনে এই 75% পর্যন্ত ট্যাক্স ডিডাকশনের সুযোগটা এখন পর্যন্ত এভাবে ক্রিয়েটেড হয়নি। সো ফর দ্যাট রিজন আপনাকে যেটা করতে হবে, একজন এমপ্লয়ির ইনভেস্টমেন্ট প্রুফটা সে যদি আপনাকে না দেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তার এডিশনাল ট্যাক্স ডিডাকশন হতে পারে। সো আপনি যখন পেরোলে কাজ করবেন, যেমন ধরেন আমি একটা মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে যখন কাজ করেছি তখন আমরা একটা কাজ করতাম যে বছরের থার্ড কোয়ার্টারে গিয়ে আমরা সবসময় একটা মেইল দিতাম, যেটা হচ্ছে যে অল ইউজার্সে, সেখানে আমরা বলে দিতাম তোমাদের যাদের ট্যাক্স আছে, তোমরা যারা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স তোমাদের যাদের আছে, আমি আবার বলছি তোমাদের যাদের ইনভেস্টমেন্ট অ্যালাউন্স আছে তোমরা একটা কাজ করো। সেটা কি? সেটা হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে তোমাকে ইম্পর্টেন্ট যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে যে তুমি এই ইনভেস্টমেন্টটা যে করেছো সেটার একটা প্রুফ যদি পসিবল হয় তাহলে আমাদের সঙ্গে শেয়ার করো, অথবা তোমার
তোমার কতটুকু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তুমি রিয়াত পাবে সেটা আমাদের কাছ থেকে জেনে নাও, জেনে নিয়ে তারপরে তুমি কি করতে পারো যে তুমি ইনভেস্টমেন্ট করে তোমার ট্যাক্সটা সেভ করতে পারো। সো দ্যাটস কাইন্ড অফ অ্যাডভোকেসি টু ইউর এমপ্লয়ি। এবং পেরোলে যারা কাজ করে, আমি বাংলাদেশের সবারই যে দুর্বলতাটা দেখি পেরোলের, সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে বাংলাদেশে অনেক সিনিয়র আমি দেখেছি যে সিনিয়র পেরোল পজিশনে আমি দেখি যে শ্রীলঙ্কা থেকে মানুষ আসে, ইন্ডিয়া থেকে আসে, কিন্তু আমাদের দেশে কিন্তু সিনিয়র পদে কোনো লোক আমি এভাবে দেখি না। সর্বোচ্চ পেরোল ম্যানেজার আমি দেখেছি, কিন্তু আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে পেরোল জিএম পর্যন্ত আছে, বুঝতে পেরেছেন? কিন্তু ওরা কিন্তু এই জিনিসগুলি জানে যে আপনাকে কিভাবে এমপ্লয়িকে রিগার্ডিং ট্যাক্স তারা অ্যাডভোকেসি করবে, এবং এই জিনিসগুলি আমি আসলে আমাদের লোকাল এমপ্লয়ীদের মধ্যে দেখিও না, এবং তারা ট্যাক্স আসলে ক্যালকুলেশন করতেও পারে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের পেরোলের ভাই বোনরা খুব ভয় পায়, বলে স্যার এটা কিভাবে এরা তো হিসাব নিকাশ করতে পারবো না, এটা অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স করতেছে, দেন উই আর সেফ। কিন্তু উনি কিন্তু এই জিনিস বুঝতেছে না, 2 দিন পরে এসে ওনাকে কিন্তু অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স পোক করতেছে, মানে ওনার যে স্ট্রেংথের যে জায়গাটা সেটা ওনার উইকনেসে পরিণত হচ্ছে। সো এই জায়গাগুলিতে কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ করার সুযোগ থাকে, কিন্তু আমরা দুঃখজনক হলেও সত্য যে আমরা এটা নিয়ে খুব একটা বেশি চিন্তিত না। এটা একটা জায়গা আপনারা দেখবেন যারা পেরোল করেন তাদেরকে বলছি অবশ্যই ট্যাক্সটা খুব ভালোভাবে শিখবেন। একটা গেল, আরেকটা বিষয় হচ্ছে গিয়ে ফ্যাসিলিটিস অ্যাভেইলড। একজন এমপ্লয়ি তার এই ডিউরিং তার সার্ভিস পিরিয়ডে বা এই মান্থগুলিতে সে কি কি ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেইল করে, সেই ফ্যাসিলিটি গুলো অ্যাভেইল করার ক্ষেত্রে সে কি কি ধরনের ফ্যাসিলিটি পাচ্ছে সেটা কি করতে হবে, যে আপনাকে ম্যান্ডেটরি ভাবে এনশিওর করতে হবে, ঠিক আছে, যে উনি এই ফ্যাসিলিটি গুলি নিচ্ছে। কারণ কি হয়, আপনি কোনো ভেন্ডারের কাছ থেকে সার্ভিস নিচ্ছেন, ও কিন্তু আপনার কাছ থেকে মাসের পর মাস বিল তুলে নিয়ে যাচ্ছে। সাপোজ ধরেন 5 জন এমপ্লয়ি আপনার হয়তো ফুড সে অ্যাভেইল করছে না, কিন্তু মাস শেষে দেখবেন যে অর্গানাইজেশন থেকে এই ফ্যাসিলিটির জন্য কি করে, যেটা অর্থ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এটা কিন্তু বেসিক্যালি দুটো টিমের কাজ, একটা হচ্ছে আপনার অ্যাডমিন টিমের কাজ, আর একটা হচ্ছে কি আপনার পেরোল টিমের কাজ এই জিনিসগুলো দেখভাল করা, বিকজ অর্গানাইজেশনের অর্থ কিন্তু এখান থেকে কি হচ্ছে, লিক করছে। সো আপনাকে এটা ভেরি সিরিয়াসলি এই জিনিসটা ট্রাই করতে হবে। এটা গেল। তারপর হচ্ছে এক্সপেন্স ক্লেমড এন্ড রিইম্বার্সমেন্ট। আপনার অনেক ক্ষেত্রেই দেখবেন যে এমপ্লয়ি অর্গানাইজেশন গুলি যেটা করে সেটা হচ্ছে পেরোলের সঙ্গে তারা রিইম্বার্সমেন্ট যেটা থাকে। রিইম্বার্সমেন্ট জিনিসটা কি সেটা আমি আগে একটু আপনাদেরকে বলি। রিইম্বার্সমেন্ট হচ্ছে যে আপনি কোম্পানির জন্য যে টাকাটা ব্যয় করেন, আমি আবার বলছি অর্গানাইজেশনের জন্য যে টাকাটা আপনি ব্যয় করেন, আপনি আপনার ওটা যেটা আপনার করার কথা না, কিন্তু আপনাকে করতে হচ্ছে কাজের সুবিধার জন্য। সাপোজ ধরেন আপনি কি করলেন, যে ঢাকা থেকে চট্টগ্রাম গেলেন অফিসের কাজে এবং এসে একটা বিল সাবমিট করলেন, এই যে বিলটা আপনি দিলেন সেটা কি হিসাবে দিলেন, সেটা দিলেন হচ্ছে রিইম্বার্সমেন্ট হিসাবে। এই রিইম্বার্সমেন্ট হিসাবে আপনারা যে ক্লেমটা করেন, অনেক কোম্পানি প্রতিষ্ঠান আছে তারা সারা বছরটা জমিয়ে একবারে পেরোলের সঙ্গে ডিসবার্স করে দেয়। তার মানে যেটা হচ্ছে যে এক্সপেন্স ক্লেমড বা রিইম্বার্সমেন্ট, যে সকল প্রতিষ্ঠানে এই প্র্যাকটিসটা আছে যে পেরোলের সঙ্গে তারা এটা ডিসবার্স করে, তাদের ক্ষেত্রে আমি বলবো যেটা হচ্ছে যে আপনাকে কিন্তু এটার বিষয়ে অ্যাকাউন্ট সেকশনের সঙ্গে অ্যালাইন থাকতে হবে। আদারওয়াইজ আপনি কি করতে, এবং অ্যাকাউন্ট সেকশন এবং এমপ্লয়ির সঙ্গে আপনি অ্যালাইন থাকতে হবে। যদি অ্যালাইন না থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে পেমেন্ট বেশি হয়ে যেতে পারে। বুঝতে পেরেছেন? এই জিনিসটা আপনাকে খুব কেয়ারফুলি মাথায় রাখতে হবে। আমি কি আপনাকে বিষয়টা বোঝাতে পেরেছি কিনা? এতটুকু বিষয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, বা বুঝতে পারেনি, বা বুঝতে পারলেও সেক্ষেত্রে একটু ক্লিয়ার এক্সপ্লেনেশনের প্রয়োজন আছে কিনা, সেটা একটু কাইন্ডলি আমাকে বলেন প্লিজ। স্যার, ইনকাম ট্যাক্স যেটা হচ্ছে মানে হবে ডিডাক্ট হবে স্যালারি থেকে, এই ক্ষেত্রে যদি কোনো ধরনের কোনো মানে ওনাদের মানে আর কোনো ইনকাম আছে কিনা, বা হচ্ছে কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট আছে কিনা, এটা যদি হচ্ছে মানে ডিক্লেয়ার না করে, সেই ক্ষেত্রে তো শুধু পেরোল থেকে আমার যে ডিডাকশনটা করার কথা ওই ডিডাকশনটাই করে যাবে। হ্যাঁ, এটা আসলে কিভাবে হয়, আমরা কিভাবে করি, আমি আপনাকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। যেমন ধরেন এখানে যাদের নাম দেখতে পাচ্ছেন, এই যে এখানে যত এমপ্লয়, আপনাকে স্ক্রিনটা দেখা যায় আমার এখানে? হ্যাঁ জি স্যার, দেখা যাচ্ছে। জি ভাইয়া। দেন একটা মিনিট, খুব শান্ত, দেন একটা মিনিট। জি, স্ক্রিনের দিকে একটু সবাই তাকান। দেখেন এখানে কি করেছি আমরা,
প্রথমে সকল এমপ্লয়ি, যে সকল এমপ্লয়ীদের ইনকাম ট্যাক্সেবল, এবং আপনাদেরকে একটা ছোট্ট বিষয় বলি যে এখন বর্তমানে যে ট্যাক্স স্ট্রাকচার এসেছে সেখানে আপনি বোনাস বা ওভারটাইম এগুলি বাদ দিয়ে একজন এমপ্লয়ির যদি একটা অর্থ বছর, একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে ক্ষেত্রে তার গড়ে, অর্থাৎ যেটা হচ্ছে যে আপনার আনুপাতিকভাবে 43,000 টাকা পর্যন্ত তার ইনকাম হয় প্রতি মাসে, তাহলে সেক্ষেত্রে তার জন্য কোনো ট্যাক্স আসবে না, অর্থাৎ জিরো ট্যাক্স আসবে। আর যদি এই ইনকামটা 44,000 টাকা হয় প্রতি মাসে, অর্থাৎ 12 মাসে যদি প্রতি মাসে 12 মাসের প্রতি মাসে যদি 44,000 করে হয় গড়ে, তাহলে সেক্ষেত্রে তার মিনিমাম ট্যাক্স যেটা আছে 5,000 টাকা বা 4,000 টাকা বা 3,000 টাকা সেটা আসবে। ঠিক আছে, এখন ধরেন আমরা কিভাবে কাটি পেরোল থেকে। দেখেন পেরোলে আমরা যখন কি করি যে এইভাবে করে আমরা প্রথমে ট্যাক্সটা ক্যালকুলেট করি, এভরি ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি ট্যাক্স ক্যালকুলেট করে তারপরে এটা আমি তার গ্রস ট্যাক্সটা এখানে বসাই। দেখতে পাচ্ছেন আপনার গ্রস ট্যাক্স দেখা যায়, এই যে গ্রস ট্যাক্সটা আমরা এখানে বসাই। এখানে বসানোর পরে তারপরে যেটা করি এটাকে আমরা 12 দিয়ে ডিভাইড করে দিই। 12 দিয়ে করলে যেটা হবে যে এই অ্যামাউন্টটা আসবে এবং প্রতি মাসে আমি তার কাছ থেকে এটা কেটে নিব। এখন ধরেন কোনো একটা মাসে এসে সে বললো যে ভাইয়া আমার তো এই বছর, এই ধরেন এই যে আমি আব্দুল্লাহ আল মামুনের কথাই চিন্তা করি, উনি এসে আমাকে হঠাৎ করে বললো যে ভাইয়া আমি এই বছর একটা নতুন গাড়ি কিনেছি, আমার এই নতুন গাড়ির এগেনস্টে আমি 30,000 টাকা এআইটি পে করছি। তো আমি যদি এআইটি পে করা হয়েছে, অতএব যেটা হচ্ছে যে ভাইয়া আপনি আমাকে এটা ডিডাক্ট করে দেন, তখন আমি কি করবো না 70,000 71,000 টাকা ট্যাক্স এসেছে, এখান থেকে আমি ডিরেক্ট 30,000 টাকা ডিডাক্ট করে দিব, অর্থাৎ 41,000 টাকা যে ইয়েটা আছে, অ্যামাউন্টটা আছে, সেই অ্যামাউন্টটা এখানে চলে আসবে এবং সেই 41,000 টাকাকে 12 দিয়ে ভাগ দিয়ে কি হবে যে এইভাবে এটা ম্যানেজ করা হবে। আমি আপনাকে বিষয়টা বোঝাতে পেরেছি? জি, বুঝতে পেরেছেন কিনা যারা প্রশ্ন হ্যাঁ ভাই, করেছেন? বুঝতে পেরেছি। ঠিক আছে, এইভাবে করা হয় এবং দেখেন। জি বলেন, কোনটা বলেন, বলবো হ্যাঁ, ভাইয়া। একটা কোয়েশ্চেন। জি। নরমালি পেরোলে দেখেছি কি যে পার্টনারশিপে যারা কাজ করে, কনসালটেন্টে যারা কাজ করে, ওদের স্যালারিটা দেখেছি যে ফাইন্যান্স টিম মানে চেকের মাধ্যমে দেয়, সেটা পেরোলে অন্তর্ভুক্ত করতে মানে মানা করে আর কি। তো এই জিনিসটা কি ঠিক আছে অ্যাজ পার রুলস বা? কনসালটেন্টকে আপনি টাকা দিচ্ছেন তাই তো, সেটার কথা বলছেন? জি জি, কনসালটেন্ট বা জি। হচ্ছে পার্টনারশিপে কাজ এবার করছে। শুনেন জি। ম্যাডাম, যারা কনসালটেন্ট, অর্থাৎ আপনি আবারও বলছি আমি আপনাকে, যারা কনসালটেন্ট তাদের যেটা থাকবে সেটা হচ্ছে ম্যান্ডেটরি ভাবে তার একটা ট্রেড লাইসেন্স থাকবে এবং একটা টিন থাকবে এবং একটা বিন থাকবে। ঠিক আছে, কেন? জি। বিকজ কনসালটেন্সি সার্ভিসের উপরে 15% ভ্যাট দিতে হয় এবং 10% ট্যাক্স দিতে হয়, কিন্তু একজন এমপ্লয়ের বেতনে কিন্তু কোনো ভ্যাট হয় না। আমি আবার বলছি, একজন এমপ্লয়ের বেতনে কি হয় না, যে কখনোই কোনো প্রকার ভ্যাট হয় না। বুঝতে পেরেছেন? তো আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনাদের এই যে সকল প্রতিষ্ঠানগুলি আপনাদের যে এগুলো শেখাচ্ছে কি, যে পেরোলের সঙ্গে আমরা কনসালটেন্টের স্যালারি দিয়ে দিব। ঠিক আছে, পেরোলের সঙ্গে কনসালটেন্টের কখনোই স্যালারি, কোনো কনসালটেন্টকে স্যালারি দেওয়া যায় না, ওনাকে দিতে হয় ফিজ। বুঝতে পেরেছেন? আপনারা অনেক প্রতিষ্ঠান দেখবেন এই ধরনের ম্যাল প্র্যাকটিস গুলি করে, ওরা দেখায় উনি আমার পেরোলের এমপ্লয়ি, কিন্তু আসলে উনি একজন কনসালটেন্ট। বুঝতে পেরেছেন? সো এই ধরনের দুষ্ট প্রকৃতির, এটা আসলে টোটালি ইল্লিগাল। আজকে থেকে আপনি জানলেন এরা আসলে বেসিক্যালি পেরোলের গোস্ট এমপ্লয়ি। আমি আবার বলছি, এটা হচ্ছে পেরোলের গোস্ট এমপ্লয়ি। গোস্ট মানে কি? ভুতুরে কর্মী। ভুতুরে কর্মী কিভাবে? কোম্পানিগুলি ট্যাক্স এবং ভ্যাট ফাঁকি দেওয়ার জন্য তারা কি করে, যে এই কাজটা করে যে তারা কি এমপ্লয়ি দেখায় এবং এমপ্লয়ি দেখিয়ে তার কাছ থেকে মিনিমাম ট্যাক্স বলতে কত, যে 5,000 টাকা। আমার যদি ধরেন আমি একজন এমপ্লয়ি, যদি আমার প্রতি মাসে 43,000 টাকা করে মিনিমাম ইনকাম আসে, তাহলে যেটা হচ্ছে আমাকে কোনো ট্যাক্স দিতে হয় না। তাহলে আমি একটা কাজ করি, দেখেন এই যে 43,000 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি, দেখেন 43,000 মাল্টিপ্লাইড বাই হচ্ছে 12, তার মানে আমি একজন কনসালটেন্টকে যদি উনি 5,16,000 টাকা পর্যন্ত টাকা ডিসবার্স করে পেরোলের মাধ্যমে, তাহলে ওনাকে জিরো ট্যাক্স দিতে হয়, জিরো ভ্যাট দিতে হয়। ঠিক আছে, এই টাকাটা যদি উনি ওনাকে কি করে, যে চেকের মাধ্যমে পে করে কনসালটেন্ট হিসাবে, তাহলে সরকার কি করবে জানেন? এটার 25% অর্থাৎ 15% ভ্যাট এবং যেটা হচ্ছে যে 10% ট্যাক্স, অর্থাৎ 1,29,000 টাকা সরকার এটার এগেনস্টে ট্যাক্স এন্ড ভ্যাট পাবে। এগুলো হচ্ছে ব্যাড প্র্যাকটিস এবং পেরোলের ক্ষেত্রে এটার সঙ্গে কোনো সম্পর্কই নেই। বুঝতে পেরেছেন আমার কথাটা ম্যাডাম? যদি কোনো ব্যক্তি কি করে, যে সে যদি কনসালটেন্সি সার্ভিস করে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার ট্রেড লাইসেন্স এবং 3 বিন থাকতে হবে। আমি আপনাকে বিষয়টা বোঝাতে পারলাম? তার মানে এটা আপনি জানেন যে এটা নন কমপ্লায়েন্স এবং এটা পেরোলের অংশ না। আমি ক্লিয়ার ভাবে বোঝাতে পারলাম আপনাকে? জি ভাইয়া, বুঝতে পেরেছি। জি জি
জি স্যার খুবই হচ্ছে আমার কাছে মনে হয় স্টুপিড কোশ্চেন হবে ইভেন দো আই ওয়ান্ট টু আস্ক, সেটা হচ্ছে যে এই যে জি যাদের 43,000 পর্যন্ত মাসিক ইনকাম আছে বা হোয়াট এভার দ্য ইনকাম ইজ, হ্যাঁ আমার যদি এমন হয় যে আমার ইনভেস্টমেন্টের যে হচ্ছে রিবেট আমি পাচ্ছি ইনভেস্টমেন্টের কারণে, সবকিছু মিলায় গাড়ির ট্যাক্স ট্যাক্স মিলায় যদি আমার এমন হয় যে আমার নীল আসে, মানে আমার জিরো ট্যাক্স আসে, সেই ক্ষেত্রেও কি আমার মানে হচ্ছে কোনো একটা অ্যামাউন্ট মানে না, ইয়াতে রাখতে নীল হবে? ট্যাক্স আপনার আপনার ইনকামটা যদি ট্যাক্সেবল ইনকাম হয়, বিষয়টা হচ্ছে এটা, আপনার ইনকামটা যদি ট্যাক্সেবল ইনকাম হয় তাহলেই সেক্ষেত্রে আপনাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে। সো আপনি Minimum- যদি 5,16,000 টাকা পর্যন্ত কোনো মেইল, এটা কিন্তু ফিমেল না, ফিমেলদের জন্য কিন্তু আরো বেশি, কারণ হুম, আপনাদের 4 লক্ষ টাকা হচ্ছে গিয়ে ট্যাক্স রিবেট, আর মেইলের জন্য 3.5 লক্ষ টাকা। একজন মেইলের জন্য 43,000 টাকা করে হলে 5,16,000 টাকা পর্যন্ত তার ইনকামে জিরো ট্যাক্স দিতে হবে, কিন্তু মেইল ফিমেলের ক্ষেত্রে কিন্তু আরো বেশি। ওকে, তার মানে যেটা হচ্ছে যে এই যে ট্যাক্সটাকে ওনাকে যেটা বললাম, আমাদের ফাহমিদা ম্যাডামকে যেটা বললাম, সেটা ইটস বিকজ যে অর্গানাইজেশন গুলি এই কাজটা করে অনলি টু ইভিক ট্যাক্স, বুঝতে পারছেন? একটা হচ্ছে ট্যাক্স ইভিকশন আর একটা হচ্ছে ট্যাক্স অ্যাভয়েডেন্স। ইভিকশন ইজ eviction is always a particular it is basically a penalized things, অর্থাৎ আপনি এটাকে for this particular reason you can penalize somebody, অর্থাৎ he is doing something illegal। আর অ্যাভয়েডেন্স হচ্ছে কি আপনি টেকনিক্যালি ট্যাক্সটা অ্যাভয়েড করে যাওয়া, যাতে করে আপনাকে ট্যাক্সটা না দিতে হয়, বুঝতে পেরেছেন? সো আপনি এখানে যেটা করা হচ্ছে এটা হচ্ছে যে ট্যাক্স ইভিকশন। ক্লিয়ার? বুঝতে পেরেছি স্যার। সেক্ষেত্রে তার মানে হচ্ছে আমার ট্যাক্সেবল ইনকাম হলে মিনিমাম ট্যাক্সটা দিতে হচ্ছে। ট্যাক্সেবল ইনকাম হলে তো আপনার তো 5,16,000 ট্যাক্সেবল ইনকাম হচ্ছেই না, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি স্যার। এখানে যে 12 এ যে যিনি আছেন আশরাফুল আলম তুষার, ওনার হচ্ছে আপনি ট্যাক্সেবল জি। ট্যাক্স মানে হচ্ছে ট্যাক্স ইয়া করেছেন 3,000। 3,000 ওনার মিনিমাম ট্যাক্স, কারণ উনি যে এরিয়া থেকে আচ্ছা। বেতনটা নেন ওইটাকে পৌরসভা, পৌরসভায় মিনিমাম ট্যাক্স হচ্ছে 3,000 টাকা, না, এবং এটাকে আমি ঢাকার 12 দিয়ে বাইরে। ভাগ ধরে প্রতি মাসে আমি ওনাকে 250 টাকা করে কেটে নিচ্ছি। বুঝতে পেরেছি স্যার। থ্যাংক ইউ স্যার। জি স্যার। স্যার আমার আমরা একটা তো question ইনকাম ছিল। ট্যাক্সের উপর একটা মিনিমাম বলেন। জি ভাই, আমাদের দেখা যাচ্ছে এরকম হয় যে 40,000 এর উপরে গেলে মিনিমাম ট্যাক্সটা ডিডাক্ট করা হয়। সেক্ষেত্রে মিনিমাম ট্যাক্স আছে 417 টাকা করে পার মান্থ। এখন এটা এখন আর আসবে না যখন স্যার, এই বছর এই ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে আপনার কোম্পানিকে জি। বলে দিবেন যে ভাইয়া 43,000 টাকা না হওয়া পর্যন্ত আমার যেটা হচ্ছে গড় ইনকাম যদি আমার প্রতি মাসে 43,000 টাকার কম আসে তাহলে সেক্ষেত্রে আপনি আমার কাছ থেকে কোনো ট্যাক্স কাটবেন না, এটা বলে দিবেন। আচ্ছা, আর এক্ষেত্রে দেখা যাচ্ছে যার 50,000 আছে তার ক্ষেত্রেও সেটাই হচ্ছে যে মিনিমাম ট্যাক্সটা ডিডাক্ট করা হ্যাঁ, হচ্ছে। 50,000 হলেও মিনিমাম ট্যাক্সই আসবে, মিনিমাম ট্যাক্সের বেশি আসবে না, কিন্তু 40,000-এ এখন আর কোনো ট্যাক্স আসবে না। আমি আবার বলছি, এখন আমি 40,000-এ এখন কোনো ট্যাক্সটা ট্যাক্স আসবে না। আসলে এক্সাক্ট কিভাবে ক্যালকুলেশন করব, এটার কোনো এগুলো আহ, এগুলো স্যার এই সেশনের একদম শেষে দেখবেন, এই যে আমাদের এখানে আছে না যে স্লাইড আপনাদেরকে দিয়েছি, স্লাইড মনে হয় আপনারা অনেকেই হুম, খুলেও হুম। দেখেননি এখন পর্যন্ত। এই দেখেন স্লাইডের শেষে এই দেখেন এখানে ট্যাক্স ক্যালকুলেশন আছে, দেখতে পাচ্ছেন? আমি খুব সুন্দর করে ট্যাক্স পড়াই এখানে, যারা আমার আগে কোর্স করেছে তারা জানে যে আমি খুব সুন্দর করে ট্যাক্সটা বুঝিয়ে দিই। সো আপনাদেরকে আমি লাস্টে একদম এই ক্লাসের শেষের যে সেশনটা আছে ওই দিন সুন্দর করে আপনাদেরকে ট্যাক্স ক্যালকুলেশন শিখিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এগুলো আমি সব পড়াবো। শোনেন, বাংলাদেশে এইরকম একটা কোর্স আপনারা পাচ্ছেন, এটার জন্য আসলে আমি তো আসলে পাইনি, আমাকে আসলে বিভিন্ন জায়গা থেকে শিখে আসতে হয়েছে। আমি এখন দুবাইতে একটা কোর্স করতে যাব, এই আপনাদের ট্রেনিং এর পরপরই যাব। তো আমার ওই কোর্সটা করতে 6.5 লক্ষ টাকা খরচ হচ্ছে, সেটা হচ্ছে এইচআর অডিট। বাংলাদেশে আসলে এইচআর অডিটের জন্য খুব কোনো প্রফেশনাল ওইভাবে ভালোভাবে নাই যারা আসলে সার্টিফাইড। সো যেটা হয়, আমি নিজেও এইচআর অডিটের বিষয়গুলি জানি, কিন্তু আমি দুবাই যেতে হচ্ছে আমাকে শুধুমাত্র সার্টিফিকেশনের জন্য, এটা আনার জন্য। সার্টিফিকেটটা এনে বাংলাদেশে এই প্রফেশনাল এস্টাবলিশ করে। আপনি সোশ্যাল কমপ্লায়েন্সের যেমন ধরেন আমি কিউএমএস, ইএমএস, ওশা, কিউএমএস, ইএমএস, ওশাস এবং এসএ 8000 এই তিনটারই আমি লিড অডিটর। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমি বাংলাদেশের যে জায়গা পার্সপেক্টিভে আপনি এইচআর এর কিন্তু কোনো সার্টিফাইড এরকম বড় ধরনের লোক পাবেন না যারা কিনা এই এইচআর অডিটের উপরে প্রফেশনাল। সো আমার ইচ্ছা আছে বাংলাদেশে এই এইচআর অডিটটা খুব পপুলার করা এবং বাংলাদেশে এইচআর অডিটের কোর্সগুলি করানোর।
কিন্তু আমার যেহেতু সার্টিফিকেট, আমি জানি বিষয়গুলি কিন্তু আমার সার্টিফিকেশন নেই। কিন্তু এই যে এক্সপেন্সিভ সার্টিফিকেশন গুলি, এই আপনার ধরেন আমি পেরোলের একটা সার্টিফিকেট নিয়েছি ইন্ডিয়া থেকে, ওরা আমাদের কাছে 3.5 লক্ষ টাকা নিয়েছে শুধুমাত্র সার্টিফিকেশনের জন্য। কিন্তু মজার জিনিস হচ্ছে ওদের দেশের স্টাইলেও আমাকে পেরোল শিখিয়েছে, কিন্তু আমি যখন এটা শিখে বাংলাদেশে আসলাম তখন আমি দেখতেছি যে আমার দেশে যেভাবে পেরোলটা মেনটেন করা হয়, আমার লয়ের সঙ্গে ওর লয়ের কোনো ইয়া নেই, আমার সিস্টেমের সঙ্গে ওর সিস্টেম নেই। তখন আপনাদেরকে এই কোর্সটা আমাকে আপনাদের জন্য ডেভেলপ করতে হয়েছে। সো এই যে কোর্সটা আপনি করছেন একটু মনোযোগ দিয়ে করবেন স্যার, বিকজ এই কোর্সে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলি আমাদের পেরোলের পুরো পেরোল প্রফেশনাল স্ট্র্যাটেজি চেঞ্জ করে দিতে পারে, আপনার লাইফের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারে। বিকজ দেখেন বাংলাদেশে আমার কাছে এভার কেয়ার হসপিটাল, তারপরে হচ্ছে কিছুদিন আগে আমার কাছে একটা স্প্যানিশ কোম্পানি, তারপরে হচ্ছে গিয়ে 2টো জার্মান কোম্পানি, এবং গত লাস্ট দিন আমি একজনকে অফার করলাম, উনি আমাকে লুৎফর সাহেব, উনি আমাকে ইয়াও পাঠায় নাই, রেজিউমে পাঠায় নাই, একটা ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানি, ওরা আমার কাছে পেরোলের লোক চেয়েছে, যারা কিনা এই যে আপনার ট্যাক্স ক্যালকুলেশন এই জিনিসগুলি খুব ভালো বোঝে। ওরা দেখেন একজন এক্সিকিউটিভের জন্য 50,000 টাকা স্যালারিতে রেডি, কিন্তু আপনি দেখবেন যে এই ধরনের হাই যে স্কিল লোকগুলি আসলে পাওয়া যায় না বাংলাদেশে, একটা বিশাল সমস্যা। এবং আমি আপনাকে আরেকটা জিনিস বলি, আপনারা এই পেরোল পড়তে গিয়ে দেখবেন যে আমি 4টা ফান্ড পড়াচ্ছি, একটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, একটা গ্র্যাচুইটি ফান্ড, একটা হচ্ছে WPPF। এই WPPF এর আবার 2টো অংশ। এই 4টা ফান্ড খুব ভালোভাবে ম্যানেজ করতে পারে এরকমের প্রফেশনাল বাংলাদেশে খুব কম। এবং আমাকে কিছুদিন আগে কনফিডেন্স গ্রুপ থেকে বলা হয়েছে যে ভাইয়া আমাদের পেরোল এবং এই 4টা ফান্ড ভালোভাবে করতে পারে এরকম একটা লোক দেন, তাকে আমরা 1,80,000 টাকা বেতন দেব। কিন্তু আপনি কনফিডেন্স গ্রুপে গেলে দেখবেন যে অ্যাকাউন্ট সেকশন হচ্ছে কি ওরা ওদের স্যালারি তৈরি করে। সো সিচুয়েশনটা হচ্ছে এরকম, বর্তমানে বাংলাদেশের পেরোলের প্রফেশনালদের অবস্থা হচ্ছে এরকম, বুঝতে পেরেছেন? সো এই জন্য আপনি এটা একটু খুব মনোযোগ দিয়ে কোর্সটা করবেন। আশা করি 80% জিনিস ক্লিয়ার হবেন, আর 20% জিনিস যখনই কাজ করতে যাবেন আটকে যাবেন আমাকে ফোন করবেন, আমি বলে দিব আপনাকে। কারণ ওই 100% জিনিসই আমি আপনাদেরকে পড়াবো, কিন্তু 20% জিনিস আপনারা হয়তোবা কোনো কারণে দেখেন আপনি বাসায় আছেন, আপনার বাসায় হয়তো বাচ্চা কান্নাকাটি করছে, বা অন্য একটা মাইন্ড ডিস্ট্রাকশনের জন্য হয়তো 20% জিনিস আপনি পিক করতে নাও পারেন। এই জন্য আপনি ওই 20% জিনিস যেটা পিক করতে না পারবেন ওটাও আপনি আমার কাছ থেকে পরে নিয়ে নিয়েন, কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাটলিস্ট আপনার এই জিনিসগুলো খুব ভালোভাবে শেখেন। যাই হোক, এবার আমি যে জায়গাতে যাবো স্যার সেটা হচ্ছে আমরা যেখানে ছিলাম আর কি, বেসিক্যালি যে ট্যাক্সের বিষয়। জি ভাইয়া বলেন, ব্যক্তিগত ট্যাক্স একজন এমপ্লয়ির সঙ্গে আপনার কোন কোন কাজগুলি করতে হবে সেটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি। যে বলেন আপনার কি প্রশ্ন আছে স্যার, একটু বলেন আপনি প্লিজ। আমার যে কোশ্চেনটা ছিল সেটা হলো যে একটু আগে যেটা বললেন ভাইয়া যে 43,000 টাকা হলে এখন থেকে হলো ট্যাক্সেবল, আগে তো 40,000 টাকা থাকতেই আমরা ট্যাক্সেবল ছিল, কিন্তু এখন 43। আসলে এটা কেন হয়েছে? এটা কি আসলে আমাদের মাথাপিছু ইনকাম আইন বেড়ে চেঞ্জ যাওয়ার হয়েছে, কারণে এরকম? আইন চেঞ্জ হয়েছে, আচ্ছা আচ্ছা, জি বুঝতে ভাইয়া, পেরেছেন? আইন চেঞ্জ হয়েছে, আইন চেঞ্জ হওয়ার কারণে এমনটা হয়েছে। ওকে, জি, থ্যাংক ইউ ভাইয়া। জি ভাই, ওয়েলকাম। আচ্ছা আসেন, যে জায়গাটা আমরা ছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা। আচ্ছা, আমাদের এতটুকু আমরা বুঝতে পারলাম, যখন আমরা পেরোল তৈরি করতে যাব, এই পেরোল তৈরি করার সময় আমাদেরকে যেটা হচ্ছে এই জায়গাগুলিতে কাজ করতে হবে। কোথায় কোথায়? আমাদের পেরোলের এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আমাকে এই ডিপার্টমেন্টগুলির সঙ্গে কাজ করতে হবে, এবং কি কি কাজ করতে হবে সেটা গতকালকে আমরা পড়েছি। যেটা হয় HR টিমের কাছ থেকে আমাকে কোন কোন ইনফরমেশন গুলি পেরোল থেকে নিতে হবে সেটা বলা আছে। তারপরে যেটা হচ্ছে আমার জেনারেল সার্ভিস প্রোভাইডারের কার কাছ থেকে কি ইনফরমেশন নিতে হবে সেটা জেনে গেলাম আমরা। আমাদের টাইম কিপিং টিমের কাছ থেকে, মানে অর্থাৎ আমার টাইমিং, লিভ এগুলি যারা ম্যানেজ করে, তার শিফট যারা ম্যানেজ করে তাদের কাছ থেকে কোন কোন ইনফরমেশন গুলি নিব আমরা, সেগুলি এখানে বলা আছে। তারপরে হচ্ছে আমার ফাইন্যান্স টিমের কাছ থেকে আমি কি কি ইনফরমেশন নিব, এবং ফাইনালি আমার ইন্ডিভিজুয়াল এমপ্লয়ের কাছ থেকে আমি কি ধরনের ইনফরমেশন নিব, সেগুলি সবগুলি কি করা আছে যে এখানে খুব সুন্দর করে বলে দেয়া আছে। এই যে এখানে খুব সুন্দর করে জিনিসগুলি বলে দেয়া আছে। সো এখন বিষয়টা হচ্ছে যে আমরা এখন বুঝতে পারলাম যে আমরা কোন কোন বিষয়গুলি বা কি কিভাবে একটা পেরোল কাজ করবে, সেই জিনিসগুলি আমরা এই গত 3টা ক্লাসে, আজকে মনে হয় 4 নাম্বার ক্লাস চলতেছে, 4টা ক্লাস আমরা মোটামুটি ক্লিয়ার হলাম। কারো কি কোনো কনফিউশন আছে কিনা যে পেরোল কিভাবে কাজ করবে, তার পলিসি কিভাবে ডেভেলপ করবে, পলিসির কয়টা অংশ হবে, তারপরে যেটা হচ্ছে একজন লোক যখন পেরোল তৈরি করতে যাবে সেখানে 3টা স্টেপ থাকবে, তাই না? একটা হচ্ছে প্রি পেরোল, একটা হচ্ছে অ্যাকচুয়াল পেরোল, এবং আরেকটা হচ্ছে পোস্ট পেরোল। সো এই প্রি পেরোলে সে কি কি কাজ করবে,
অ্যাকচুয়াল পেরোলে কি কাজ করবে এবং পোস্ট পেরোলে কি কাজ করবে, এতটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার কিনা একটু বলেন তো। কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলেন তো। এই এতটুকু পর্যন্ত আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে একটু বলেন প্লিজ। ভাইয়া ওই যে আমি 9টা 13-তে জয়েন করছি, হ্যাঁ ওই যে আচ্ছা ভূমিকম্প হয়েছে তো আমি বাসার নিচে ছিলাম, তো আচ্ছা একটু জি। শুরুর দিকে একটু মিস করে গেছিলাম আর কি আজকের লেকচার। আজকে আমরা আসলে সত্যি কথা বলতে প্রথম 13 মিনিটে আমরা কিছুই পড়িনি, কারণ আমরা আজকে ভূমিকম্পের কারণে 9টায় শুরু করে 9টা 5-এ শুরু করেছি। তারপরে এক ভাই একটা প্রশ্ন করেছিল, ওইটা উত্তর দিতে দিতে 13 হয়ে গেছে এবং আপনি ইন দ্য মিনিটে জয়েন করে ফেলেছেন। আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে। জি ভাইয়া আরেকটা কথা ছিল, সেটা জি হচ্ছে বলেন। কালকে যে একদম শেষ সেশনে একটা ক্যালকুলেশন শিখাইলেন না আমাদেরকে, যে 4 রকম ভাবে ডিডাকশন করতে হবে। হ্যাঁ ওটা আমি আবার পড়াবো সামনের দিকে, তখন আমি আপনাকে ইন ডিটেইলস এটা বলবো যে আমাদের ওই ডিডাকশনটা কিভাবে হবে সেটা। আচ্ছা আসেন সবাই একটু নিজেদেরকে মিউট করে দেন। আপনারা অনেকেই হ্যাঁ একটু মিউট করে স্যার কথা বলবেন, ব্যাকগ্রাউন্ডে যদি কথা বলার প্রয়োজন হয় একটু প্লিজ মিউট করে কথা বলবেন স্যার, সরি। আচ্ছা এরপরে যে বিষয়টা, আমরা মিনিমাম ওয়েজটা কিন্তু অলরেডি জেনেছি। এই ট্রেনিং চলাকালীন সময় আমরা বলেছি যে বাংলাদেশে 42টা ইন্ডাস্ট্রিতে মিনিমাম ওয়েজ আছে এবং 42টা ইন্ডাস্ট্রিতে যে মিনিমাম ওয়েজ আছে সেটার ক্ষেত্রে যে বিষয়গুলি। ও আচ্ছা আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে আপনারা যারা ইউনিভার্সাল পেনশন সিস্টেম আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ সরকার সার্বজনীন পেনশনের একটা ব্যবস্থা করেছে। এই সার্বজনীন পেনশনের মাধ্যমে যেটা করেছে সরকার একটা বিধিমালা আজকে পাস করেছে এবং সেখানে বলা হয়েছে যে যে সকল প্রতিষ্ঠান চাইবে তারা ভলেন্টারি ভাবে, আমি আবার বলছি অর্গানাইজেশনের জন্য ম্যান্ডেটরি না, তারা ভলেন্টারি ভাবে যেটা করতে পারবে যে এমপ্লয়ীদেরকে পেনশন সার্ভিস দিয়ে পেনশন ফ্যাসিলিটি দিতে পারবে। তার মানে আমাদের আরেকটা জিনিস চলে আসলো, যেটা আমাদের আগে ছিল হচ্ছে গিয়ে 4টা ফান্ড, এখন আমাদের নতুন আরেকটা ফান্ড যুক্ত হলো। একটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, একটা গ্র্যাচুইটি ফান্ড, একটা ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড, একটা হচ্ছে ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড। আর তার সাথে নতুন আরেকটা জিনিস এমপ্লয়ি ফ্যাসিলিটির সঙ্গে যোগ হবে এখন আমাদের, সেটাও ভলেন্টারি। সেটা হচ্ছে যে পেনশন ইউনিভার্সাল পেনশন স্কিম যেটা আছে সেটা আমাদের নতুন করে যোগ হলো। আপনাদের বাংলাদেশে একটা নতুন এমপ্লয়ীদের জন্য ফ্যাসিলিটি যদি কোম্পানি দেয়, এটা কোম্পানির জন্য বাধ্যতামূলক না, এটা গ্র্যাচুইটির মতো করে কোম্পানির জন্য এটা ভলেন্টারি, এটা ম্যান্ডেটরি না। সো এটা একটু আপনারা অ্যাওয়্যার থাকবেন বিষয়টাতে, ঠিক আছে? আচ্ছা এতটুকু ছিলাম সেই জায়গাটাতে হচ্ছে মিনিমাম ওয়েজের যে জায়গাটা ছিলাম। বাংলাদেশে বর্তমানে 42টা ইন্ডাস্ট্রিতে মিনিমাম ওয়েজ আছে এবং কোন ইন্ডাস্ট্রিতে কতটুকু মিনিমাম ওয়েজ সেটা এখানে খুব সুন্দর করে দিয়ে দেয়া আছে। এই জিনিসটা আপনারা একটু জেনে নিবেন বলতে কি অলরেডি আমি আপনাকে বলেই দিলাম যে এখানে এই অবস্থায় আছে এবং এখানে অ্যামাউন্টটা বসানো আছে। কারণ আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাবেন সেই ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় আপনাকে ডেফিনেটলি যেটা করতে হবে ওই ইন্ডাস্ট্রির মিনিমাম ওয়েজটা জানতে হবে। যদি আপনি কোনো কারণে পেরোলে কাজ করতে গিয়ে মিনিমাম ওয়েজটা না জানেন তাহলে ডেফিনেটলি আপনি ভুল করলে আপনার অর্গানাইজেশনে যেটা করতে হতে পারে সেটা হচ্ছে মালিককে কিন্তু ডেফিনেটলি এটার জন্য মূল্য দিতে হবে। সো এই জিনিসটা আপনাকে খুবই সিরিয়াসলি কি করতে হবে যে মাথায় রাখতে হবে যে আপনি যদি আপনার অর্গানাইজেশনে, আমি আবার বলছি, আপনি যদি যে অর্গানাইজেশনে কাজ করেন না কেন আপনি প্রথমেই সেই ইন্ডাস্ট্রিতে কাজ করার ক্ষেত্রে প্রথমেই দেখবেন যে সেই ইন্ডাস্ট্রিতে মিনিমাম ওয়েজ আছে কিনা। যদি না থাকে ইউ আর অ্যাবসলিউটলি free from any sort of tension, but if there is any তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের কাছে সবচেয়ে সহজ বা হবে যেটা যে আমাকে ফোন করলে আপনি অনেকটা জানতে পারবেন যে আপনার ইন্ডাস্ট্রিতে মিনিমাম ওয়েজ কত। আর যদি আমার কাছে ইনস্ট্যান্ট আপনি চান যে আমাকে এই গ্যাজেটটা দেন তাহলে আমার কাছে গ্যাজেট আছে, আপনি চাইলে আমার কাছে গ্যাজেটটাও নিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু যে কাজটা করবেন না সেটা হচ্ছে যে আপনি শুধু অপ্রয়োজনীয় ভাবে যে কাজটা করবেন না সেটা হচ্ছে স্যার যে ঠিক আছে আপনি আমাকে বাংলাদেশের যতগুলি গ্যাজেট আছে সবগুলো একবারে দিয়ে দেন। আমার কাছে সবগুলো সফট কপি নেই, আমার কাছে সফট কপি এবং হার্ড কপি মিলিয়ে 42টাই আছে, ঠিক আছে? আপনার শুধুমাত্র স্পেসিফিক যেটা দরকার সেটা নেন। আর যদি লার্নিং এর জন্য হয় তাহলে স্লাইডটা পড়েন। আর যদি আপনার একসাথে 5টা দরকার হয় তাহলে সেটাও আমাকে বলবেন, আমার কাছে যতগুলি সফট কপি থাকবে আমি আপনাকে দিয়ে দেবো। কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে অনেকেই যে কাজটা করে সেটা ফোন করে বলে স্যার আপনার কাছে যতগুলি মিনিমাম আছে সবগুলো আমাকে দেন। তো আমি তখন ওনাকে যখন বলার চেষ্টা করি যে ভাই আপনাকে এই সবগুলো একটা ফাইলে পাঠানো সম্ভব না, আপনাকে মিনিমাম 10টা মেইল পাঠাতে হবে আমাকে,
ঠিক আছে। সো তখন কি করে যে উনি মনে মনে ভাবে ও আচ্ছা ঠিক আছে, কথা বলার সময় উনি বড় বড় কথা বলে কিন্তু কাজের বেলা উনি আর আমাকে হেল্প করতে চায় না। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা একটা পেইনফুল জিনিস হয়ে যায় যে যদি একবারে সবগুলো সে চেয়ে বসে। আপনার স্পেসিফিক যেটা দরকার ওই হেল্পটুকু আপনি আমাকে চাইলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখলে আমি আপনাকে দিয়ে দিব, এবং যারা অলরেডি আমার সঙ্গে যোগাযোগ করেছেন এটার বিষয়ে তারা হেল্প পেয়েছেন। সো আপনার যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় বা আপনার যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয় আপনি আমাকে নক করলেই আপনি পাবেন, কিন্তু এমন কিছু করবেন না যেটার জন্য বুঝবেন যে মানুষটার পেইন হইতে পারে। তাহলে আপনারা এই জিনিসটা একটু মাথায় রেখে আপনারা কোয়ারি করবেন। জি ভাইয়া, আপনি আমাকে ইমতিয়াজ স্যার একটু কাইন্ডলি বলেন প্লিজ। আচ্ছা, আমি জাস্ট বেসিক কোয়েশ্চেন, যে বাংলাদেশে আসলে এরকম কোনো কোম্পানি আছে যারা মূলত স্যালারি সার্ভেটা করে? স্যালারি সার্ভে বাংলাদেশে অনেকগুলি করে ভাইয়া। মার্সারের আন্ডারে যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে প্রোয়েজ নামের একটা প্রতিষ্ঠান আছে। মার্সার একটা মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান, প্রোয়েজ নামের একটা প্রতিষ্ঠান আছে, তারপরে গ্রো অ্যান্ড এক্সেল করে, তারপরে হচ্ছে জুনক্স নামের একটা প্রতিষ্ঠান আছে, তারপরে আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে যেটা হচ্ছে ট্যালেন্ট ট্র্যাকার লিমিটেড। কিন্তু যেটা হয় যে ট্যালেন্ট ট্র্যাকার থেকে আমি এই সার্ভিসটা রিসেন্টলি সাসপেন্ডেড অবস্থায় রেখেছি, বিকজ স্যালারি সার্ভেতে কোম্পানিগুলি অংশগ্রহণ করতে চায় না, অর্থাৎ তারা ইনফরমেশন দিতে চায় না। তো স্বাভাবিকতা দেখা যায় মার্সারে তারা খুব বেশি ইন্টারেস্টেড। সো মার্সার এই জন্য যেহেতু এই জায়গাতে একটু হয়ে যায়, কারণ একটা মানুষকে ঠকানোটা আসলে আমি খুব একটা ইয়ের মধ্যে নেই না, আমার ইথিক্স এর মধ্যে নেই। এই জন্য যেটা হচ্ছে আমি মানুষকে ঠকাতে চাই না, যে একটা ভুল ইনফরমেশন বা ভুয়া ইনফরমেশন দিয়ে তাকে মিসগাইড করা। সো এই জন্য যেটা হয় যে আপনি দেখবেন যে কোন অর্গানাইজেশন সব থেকে বেশি ইনফরমেশন তার কাছে অ্যাভেলেবল। যেমন বাংলাদেশে যদি আপনি 5টা প্রতিষ্ঠানকে চিঠি দেন এই স্যালারি সার্ভের জন্য, দেখবেন যে এর মধ্যে 4টাই রিপ্লাই দিবে না, আর 5 নাম্বার যেটা দিবে সেও দেখবেন আপনাকে অর্ধেক রিপ্লাই দিবে আর অর্ধেক ফাঁকা রাখবে। সো হুইচ ইজ এ প্রবলেম, বুঝতে পেরেছেন? সো এই জন্য বাংলাদেশে স্যালারি সার্ভেটা করা খুব কঠিন। আমি দেখেছি যারা স্যালারি সার্ভে করে ইনফরমেশন দিয়েছে, এবং আমি আপনাকে রিসেন্টলি বলি, বাংলাদেশে রিসেন্টলি দেখলাম যে আমি এভার কেয়ার হসপিটাল করিয়েছে, ওদের বিল হয়েছে প্রায় 9,45,000 টাকা, কিন্তু স্যালারি সার্ভের যে অবস্থা দেখলাম তাতে আমার কাছে মনে হয়েছে এটা আসলে এটার মধ্যে কোনো হসপিটাল আসলে ওইভাবে পার্টিসিপেট করেনি, এবং খুবই তিনটা হসপিটালের শুধুমাত্র কম্পারিজন তারা দেখলাম যে দেখাতে পেরেছে, বুঝতে পেরেছেন? সো এটা আসলে হয়ে যায়, আনএথিক্যাল সার্ভিস হয়ে যায়। কিন্তু আপনি যদি বাংলাদেশে করাতে চান সত্যি সত্যি, তাহলে অথেন্টিক আমার কাছে মনে হয় সেটা হচ্ছে মার্সারের সঙ্গে আপনি ইন্ডিয়া অফিসে যোগাযোগ করে দেখতে পারেন, যে ওরা আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারবে আশা করি। ওকে স্যার, আমার বিস্কিট এন্ড কনফেকশনারি ইউনিটের স্যার মিনিমাম ওয়েজে যে ইয়াটা লাগবে স্যার। কনফেকশনারি, আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, আমি আপনাকে দিয়ে দিব এটা। ওকে জি জি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপরে আসেন যেটা আমরা বলছিলাম একটু আগে, যে মিনিমাম ওয়েজের ক্ষেত্রে মিনিমাম ওয়েজ চলে গেল, এখন যেটা হচ্ছে অ্যাপ্রেন্টিস, অর্থাৎ বাংলাদেশে যারা অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ করবে, যাদেরকে ইন্টার্ন হিসেবে আপনি নিয়োগ দিবেন, আমাদের শ্রম বিধিমালায় এই যে অ্যামাউন্টটা এখানে পেমেন্টের কথা বলা হয়েছে, অর্থাৎ তাদেরকে যখন আপনি নিয়োগ করবেন সর্বোচ্চ একজন ব্যক্তিকে 3 বছর পর্যন্ত ইন্টার্ন বা অ্যাপ্রেন্টিস হিসেবে রাখা যায়, এবং সেক্ষেত্রে রাখতে চাইলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে এই অ্যামাউন্টটা আপনাকে তাদেরকে পে করতে হবে, এবং এটা ম্যান্ডেটরি ভাবে এই অ্যামাউন্ট পে করতে হবে। এবং এটা আপনাকে যখন পেরোলে আপনি কাজ করবেন, যদি কোথাও দেখেন আমাদের দেশে ইন্টার্নরা কি করে, দেখবেন যে ওদেরকে কেউ একবেলা খাবার দেয়, কেউ কিছুই দেয় না, কেউ দেখা যাচ্ছে শুধু গাড়ির জন্য তাদের ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি দিয়ে থাকে, কেউ 5,000 টাকা দিয়ে থাকে দয়া করে। সো এই ধরনের বিভিন্ন ধরনের ব্যাড প্র্যাকটিস, ইল প্র্যাকটিসেস আর দেয়ার। সো এই জন্য আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে অর্গানাইজেশনের ক্ষেত্রে যখনই যে অর্গানাইজেশনে আপনি কাজ করেন না কেন, এই ধরনের যদি দেখে থাকেন যে অর্গানাইজেশনে এই ধরনের ম্যাল প্র্যাকটিস আছে, তাদেরকে আইনটা বলে দিবেন যে স্যার এটা কিন্তু আমি পেরোলে যেহেতু এখানে কাজ করি, আপনাকে স্যার এই জিনিসটা ঠিক করতে হবে। অর্থাৎ অ্যাপ্রেন্টিসদের জন্য বাংলাদেশে আমাদের শ্রম বিধিমালাতে স্যার পেমেন্টের কথা বলা আছে, এন্ড পেমেন্ট ইজ দিস লাইক দিস স্যার, এই যে আপনি এই জায়গাটা কি করেন, প্রয়োজন একটু পড়ে নিয়ে আপনি সমস্যাটা সমাধান করেন, বুঝতে পেরেছেন? আপনারা এই পদ্ধতিতে জিনিসটা সমাধান করবেন। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদেরকে? ভাই তাহলে এই বিষয়ে আমার বাট এখানে একজন ভাই আমি একজন করে বলেন, আমি সবাইকে আনসার। অ্যাপ্রেন্টিসটা কি একটু ঠিক বলবেন, আছে। আমি এটাই বুঝতেছি না। অ্যাপ্রেন্টিস হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে শিক্ষার্থী। এরা আসলে কি করে, আপনি যদি কোনো ইউনিভার্সিটিতে আপনাদের ইউনিভার্সিটিতে কোনো, আমাদের বাংলাদেশে দেখবেন যে বিবিএ একটা সাবজেক্ট, যে সাবজেক্টের জন্য আমাদের
অ্যাপ্রেন্টিসশিপ বাধ্যতামূলক, অর্থাৎ যেটাকে আমরা বলি ইন্টার্নশিপ, 4 মাসের একটা ইন্টার্নশিপ তাদেরকে বাধ্যতামূলক ভাবে করতে হয়। এন্ড বেসড অন দ্যাট তারা কি করে, একটা রিপোর্ট তৈরি করে এটা সে পরবর্তীতে রিপোর্টটা ডিফেন্স করে সে একটা গ্রেড পায়। এইটাকে আসলে বেসিক্যালি এটা আমেরিকান, আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্পের খুব পপুলার একটা অনুষ্ঠান ছিল দ্য অ্যাপ্রেন্টিস, ঠিক আছে, ওই ইন্টার্নশিপটাকেই সে বলছে যে অ্যাপ্রেন্টিস, অর্থাৎ ওনার ওই অনুষ্ঠানে যারা এসে তার সঙ্গে ইন্টারভিউতে পাস করতে পারতো তারাই বেসিক্যালি ওনার কোম্পানিতে চাকরি পেতেন। এই ধরনের একটা অনুষ্ঠান ডোনাল্ড ট্রাম্প করতেন এবং খুব পপুলার ছিল দেন ইন আমেরিকা। সো এখন যেটা হচ্ছে যে এইটা বাংলাদেশে আমাদের দেশে বাধ্যতামূলক, কিন্তু মজার জিনিস হচ্ছে আমাদের দেশের কোম্পানিগুলি এই জিনিস মানে না, এবং তারা আসলে এগুলো হয় মানে না, না হয় জানে না, দুইটার যে কোনো একটা। সো এইটার কারণে যে আপনি যখন কোনো অর্গানাইজেশনে কাজ করবেন তখন সেক্ষেত্রে আপনি ম্যান্ডেটরি ভাবে কি করবেন, যে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন আপনার অর্গানাইজেশনে, ঠিক আছে। এখন আপনার প্রশ্নটা সেটা হচ্ছে যে ভাই এটা জিনিসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করছেন। যে জিনিসটা সেটা হচ্ছে যে একজন গ্রাজুয়েট আপনার কাছে আসবে যিনি কিনা আপনার কাছ থেকে আপনার অফিস অপারেশন এবং আপনি তাকে সার্টেন কিছু স্কিল তাকে ট্রেন আপ করবেন। যেমন গ্রামীণ কি করেছিল যে তাদের ইয়েতে কল সেন্টারে যারা জয়েন করতো তাদেরকে তারা অ্যাপ্রেন্টিস হিসেবে ট্রিট করতো, এবং অ্যাপ্রেন্টিস হিসেবে তারা যেটা করতো যে তাদেরকে একটা অ্যামাউন্ট দিত এবং তাদের একটা এক্সাম হতো এবং সার্টিফিকেশন হতো, এবং একটা সার্টেন পিরিয়ড পরে গ্রামীণ ফোন বলে দিত যে 3 বছর বা 2 বছর পরে তাকে সার্টিফাই করে বলে দিত যে দিস পারসন ইজ অ্যাবসলিউটলি স্কিলড ইন কল সেন্টার অপারেশন, এন্ড উনি কল সেন্টারটা খুব ভালোভাবে বোঝে এবং এই পার্সনটা হচ্ছে, এই ব্যক্তিটা হচ্ছে কল সেন্টারের সকল ধরনের বিষয়গুলি সে জানে, এন্ড হি ইজ সার্টিফাইড অন দ্যাট। সো এই যে সার্টিফিকেশন গুলি, যেমন ধরেন আমাদের হোটেল ইন্ডাস্ট্রিতে দেখবেন এই ইন্টার্নশিপের খুব ভালো ইয়া আছে, মূল্যায়ন আছে, যে যে যত ভালো জায়গা থেকে ইন্টার্নশিপ করে সে তত ভালো তার জব পসিবিলিটি তার তৈরি হয়, ঠিক আছে। সো দিস ইজ দ্য থিং যে উনি একজন লার্নার এখানে আসেন যিনি কিনা এখানে এসে বিভিন্ন জিনিস গুলো লার্ন করেন এবং সেটার জন্য তাকে বিভিন্ন ধরনের স্কিল ট্রেন আপ করা হয় এবং সেটার এগেনস্টে তাকে এই ধরনের এই যে পেমেন্টটা দেওয়া হয়। এটা 340 নাম্বার বিধিমালা আমাদের শ্রম বিধিমালার। ও আপনারা দেখতে পাচ্ছেন না বোধহয়, আচ্ছা একটা মিনিট স্যার, এই যে দেখেন 340 নাম্বার যে বিধিমালাটা আছে সেখানে এই জিনিসটা খুব সুন্দর করে দিয়ে দেয়া আছে আমাদের শ্রম বিধিমালার। ওকে আচ্ছা ভাইয়া, এর 3টা টাইপ দেওয়া আছে, এটা কিসের উপর ভিত্তি করে? মানে তিনটা টাইপ যেটা দেয়া আছে এটা আসলে বেসিক্যালি ওনাদের লেন্থ, সার্ভিস লেন্থের উপরে ডিপেন্ড করে উনি আপনার অর্গানাইজেশনে কতদিন সার্ভিস দিচ্ছেন অ্যাজ ইন্টার্ন বা অ্যাজ অ্যাপ্রেন্টিস, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়, আর কিছুই না। ভাইয়া আমার এখানে কনফিউশনটা হচ্ছে লাইক ইকুয়াল গ্রেড অথবা এখানে সমপর্যায়ের গ্রেড, হ্যাঁ, সেটা ইকুয়েট করবেন কিভাবে? যে আমি এটা ভাইয়া আপনাকে যেটা করতে হয়, এই অ্যাপ্রেন্টিসশিপটা বাংলাদেশ সরকারের কাছ থেকে পারমিশন নিতে হয়। পারমিশন নেওয়ার সময় আপনি ডিক্লারেশন দিবেন। সাপোজ ধরেন আপনি যদি এইচআর এ কোনো ইন্টার্ন নেন তখন কি করা হয় যে এইচআর এর সব থেকে লোয়েস্ট গ্রেড কোনটা আছে সেই গ্রেডটা পিক করে ওই গ্রেডে যে স্যালারি থাকে ওই অনুযায়ী এটাকে ইয়া করা হয়, যেটা হচ্ছে মেজার করা হয়। ভাইয়া সিএ তে একটা কোশ্চেন ছিল, মানে সিএ তে দেখা গেছে যে স্টুডেন্ট থাকা অবস্থায় ওরা বিভিন্ন ফার্মে যে কাজ করে, ওটা কি শিক্ষাদিনের মধ্যে পড়বে? রাইট, ওটাও এটার মধ্যে পড়বে। জি, ওটাও এটার মধ্যে পড়বে এবং এটাকে সিএসসিসি বলে বেসিক্যালি। ওকে, তার মানে কি স্যার শিক্ষাধীন শিক্ষানবিশ সেম থিং? জি, মানে শিক্ষানবিশ হচ্ছে গিয়ে আপনার প্রবেশন পিরিয়ড, ওটা কিন্তু অন্য জিনিস। শিক্ষাধীন মানে হচ্ছে কি আপনি এখানে ইউ আর হিয়ার ফর লার্নিং, আর শিক্ষা নবিশ এটা হচ্ছে কি আপনি অলরেডি ইউ আর স্কিল, কিন্তু আপনার স্কিলটা টেস্ট করার জন্য আমি আপনাকে 6 মাস পর্যন্ত প্রবেশন পিরিয়ড দিচ্ছি। সো বোথ আর ডিফারেন্ট। যেমন আপনি যখন আপনাদের যেমন সরকারি এমপ্লয়ীদের জন্য 3 বছরের ছিল অ্যাপ্রেন্টিস পিরিয়ড, ওই 3 বছর যখন সে সাকসেসফুলি কমপ্লিট করতে পারে তখন তাকে রাজস্ব খাত থেকে বেতন দেওয়া হয়। আমি জানি না আপনাদের মিলিটারির কি প্র্যাকটিস, তবে এটা ওই যে আপনাদের যারা বিসিএস ক্যাডার হিসেবে ঢোকে ওরা কিন্তু প্রথম 3 বছর ওদের প্রবেশন পিরিয়ড। এই 3 বছর 2 বছর ছিল, এটা আসলে বিভিন্ন ক্যাটাগরি আছে স্যার, মানে ওই ক্যাটাগরি আছে, শর্ট রাইট, টার্ম লং টার্ম অনুযায়ী 2 বছর 6 মাস 3 বছর এরকম। বাট অ্যাপ্রেন্টিস এর বাংলা তো শিক্ষানবিশ, দ্যাটস ওয়াই মানে আই এম কাইন্ড অফ কনফিউজড। অ্যাপ্রেন্টিসের বাংলা কিন্তু ইয়া না, শিক্ষানবিশ না। এই যে দেখেন আপনি এই জায়গায় কিন্তু একটু মিস্টেক করছেন স্যার। যেটা হবে
যে আপনি যদি আমাদের শ্রম আইনটাতে যান, তার আমি একটু আইনটা ওপেন করি, তারপর আমি আপনাকে একটু মানে দেখাই। গুগল আমাকে বলছে শিক্ষানবিশ, দ্যাটস ওয়াই আই ওইটা একটু আস্কিং ইস্যু ইউ। আছে আমাদের আইনেই, কিন্তু যে 7 ধরনের এমপ্লয়ির কথা বলেছে, আমি আপনাকে একটু দেখাই। এই দেখেন আমাদের আইন এখানে যেটা করেছে সেটা হচ্ছে যে টোটাল 7 ধরনের এমপ্লয়ির কথা বলেছে। সো এমপ্লয়ির ক্ষেত্রে আপনি যখন ক্যাটাগরাইজ করতে যাবেন তখন এটা আপনাকে, এই যে দেখেন এই শিক্ষা দিন যেটা, এটা হচ্ছে অ্যাপ্রেন্টিস, যেটা এটা হচ্ছে অ্যাপ্রেন্টিস, আর শিক্ষা নবিশ যেটা এটা হচ্ছে প্রবেশনার। বোথ আর টোটালি ডিফারেন্ট থিং। ঠিক আছে, গুগল আপনাকে ভুল বাংলা দেখাচ্ছে। ক্লিয়ার স্যার? স্যার ক্লিয়ার। ওকে, তোমার আমার একটা প্রশ্ন আছে, এই যে বলেন। শিক্ষাধীন এটার ব্যাপারে আছে, যেটা ইন্টার্নশিপের বলা হচ্ছে। জি, এখন দেখা যায় ইউনিভার্সিটি গুলো যে স্টুডেন্ট গুলোকে ইন্টার্নশিপের জন্য পাঠায় বা ওরা অথরাইজ করে, দেখা যায় তাদেরকে বলে 8 সপ্তাহের জন্য ইন্টার্নশিপ করতে বা 2 মাসের জন্য ইন্টার্নশিপ করতে। তো এখন সেক্ষেত্রে তাদের স্যালারি হিসাবটা কি হবে, বা এবং তার সাথে হচ্ছে তাদের ওয়ার্কিং আওয়ারটা আমরা কিভাবে ক্যালকুলেট করবো? ওকে, অসম ভাইয়া। যেটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার, আপনার অর্গানাইজেশনের যে নরমাল ওয়ার্কিং আওয়ার সেটাই তার জন্য ওয়ার্কিং আওয়ার। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে সে যদি 2 মাস বা 3 মাস বা 4 মাসের জন্য আসে, যে কয় মাস আসবে, যতগুলো মাস সে আপনার এখানে কাজ করবে ততগুলো মাসের জন্যই তাকে আপনি কি করবেন, যে তাকে পেমেন্ট দিবেন। এর বেশি সময় তাকে পেমেন্ট দেওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আপনার এই অ্যাপ্রেন্টিসদের পার্সেন্টেজটা কত হবে ভাইয়া? পার্সেন্টেজটা হবে আপনার টোটাল যে এমপ্লয়ি থাকবে, এই টোটাল এমপ্লয়ি 1/4 এমপ্লয়ি, অর্থাৎ 400 এমপ্লয়ি থাকলে 100 জন আপনাকে বলা হয়েছে যে আপনি এখানে ট্রেনি হিসেবে বা অ্যাপ্রেন্টিস হিসেবে রাখবেন। এগুলো কিন্তু সব আইনে বলা আছে, এগুলো সব লেবার ল এর টপিক। কিন্তু আমি এই যে এখন আপনারা প্রশ্ন করছেন বলে আমি আনসার তো আমাকে দিতেই হবে। এই জন্য এই যে দেখেন যে এই জায়গায়, সরি, মালিকের জন্য বাধ্যবাধকতা, এই যে 277 আমাদের শ্রম আইনের এখানে বলা আছে। তা আপনার ব্যাকগ্রাউন্ডে বোধহয় কেউ কথা বলছে, একটা শব্দ হচ্ছে, আপনি একটু মাইকটা মিউট করেন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, এই দেখেন এটার ক্ষেত্রে বলা আছে, তাহার প্রতিষ্ঠানে শিক্ষাধীন যোগ্য পেশা বা বৃত্তিতে নিযুক্ত ব্যক্তিদের মধ্যে হইতে গড়ে ন্যূনতম 1/4 ব্যক্তিকে অথবা যোগ্য কর্তৃপক্ষ লিখিতভাবে অন্য কোনো অনুপাতে নির্ধারণ করিতে পারিবে, সেই অনুপাতে শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণ প্রদান করিবেন এবং শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণ গ্রহণকারী মনোনয়নের ক্ষেত্রে প্রতিবন্ধী শ্রমিকদের অগ্রাধিকার প্রদান করতে হবে। এই যে দেখেন এখানে খুব সুন্দর করে বলে দেওয়া হয়েছে। আমরা কথায় কথায় একটা জিনিস বলি না, যে বাংলাদেশে স্কিলড ম্যান পাওয়ার পাওয়া যায় না। শোনেন, আমার জীবদ্দশায়, আমার জীবনের প্রথম দিককার ঘটনা বলি আপনাকে। আমি যখন আমার জীবনের প্রথম দিকে চাকরি নিতে গেছি, তখন আমার পরিবারের সব হচ্ছে গিয়ে সরকারি চাকরিজীবী। আমার পরিবার জীবনে, আমার ফুল ফ্যামিলির মধ্যে আমি একমাত্র ব্যক্তি যিনি কিনা আমার সরকারি চাকরি ছাড়া বেসরকারি কোনো কিছু করে খাচ্ছি, মানে এই যে এই পেশায় এসে কিছু একটা করছি। সো এখন যেটা হচ্ছে যে আমি যখন চাকরি নিতে গেলাম, তখন সব জায়গাতে বিডি জবস খুঁজি বা যেখানেই খুঁজি, দে আস্ক ফর এক্সপেরিয়েন্স। এখন বিষয় হচ্ছে, আমার যদি ইন্টার্ন করার সুযোগ থাকতো, কিন্তু আমাকে যদি এমন ব্যবস্থা থাকতো যে আমি 2 বছর ইন্টার্ন করার পরে আমি একটা বিষয়ে স্কিলড হব, যে আমাকে একটা স্কিলড হওয়ার একটা সার্টিফিকেশন দিবে। কিন্তু আমি যখন যেটা হচ্ছে যে ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরে আমার কাছে আসলে ওই রকম অথেন্টিক কোনো স্কিলই ছিল না। সো এই যে মানুষগুলি বারবার বলতে, এই যে হাজার হাজার গ্রাজুয়েট বের হচ্ছে, এর ম্যাক্সিমামের কোনো স্কিল নাই, কিচ্ছু নাই এদের। ইভেন একটা লেটারও ড্রাফট করতে গেলে এদেরকে 100 বার চিন্তা করতে হয়। সো এই যে মানুষগুলো আমরা তৈরি করছি না করে, বরঞ্চ দেখেন তো এই জায়গায় যদি আমাকে বলে দেয় যে আপনি চিন্তা করেন একটা গার্মেন্টসে 4000 লোক হলে 1000 লোককে তাদেরকে কি করতে হবে, যে রিক্রুট করতে হবে অ্যাজ অ্যাপ্রেন্টিস, এবং ওই লোকগুলিকে যখন সে শিখিয়ে দিবে তখন ওই লোকগুলি কিন্তু তার জন্য কি পাইপলাইনে রিক্রুটিং এর জন্য দাঁড়িয়ে থাকবে না, অর্থাৎ ওই মানুষগুলি স্কিলড হয়ে গেল না। কিন্তু আমাদের অর্গানাইজ এইগুলি কেউ বলার মতো নেই, কেউ বলবেও না। আমি এটা বলবো না, কারণ আমার যেটা হচ্ছে, বেশি বলতে গেলে 2 দিন পরে দেখবেন যে আমার লাশ হয়তো বা কোনো একটা ডোবায় ভাসতেছে, এবং বাংলাদেশে তাই হচ্ছে লিটারেলি এখন বর্তমান যা অবস্থা। সো এই জন্য যেটা হয় যে এই যে এখন আপনাদের মনে হয় যে বিষয়টা ক্লিয়ার হয়েছে যে কিভাবে। আরেকটা বিষয় হচ্ছে কি, এদের কি হবে ভাই, এদের যে কর্মঘণ্টায় কি করবে, ওই সে কি কোনো কাজ করবে ফ্লোরে বা অন্য কোথাও কাজ করবে না। এদের বলা হয়েছে মোট স্বাভাবিক কর্মসময়ের অন্তত 20% সময় শিক্ষানবিশ শ্রমিক যাহাতে প্রয়োজনীয় তাত্ত্বিক শিক্ষা পান তাহা নিশ্চিত করতে হবে। তার মানে আপনি কি করবেন, যে আপনি তাকে প্র্যাকটিক্যাল কাজ শেখাবেন এবং তাকে ওই যে তাত্ত্বিক শিক্ষা যেটা আছে এটা শিখাবেন। তার মানে আপনি যদি 8 ঘন্টা কাজ হয়, তাহলে ধরেন যে 2 ঘন্টা আপনি তাকে
ক্লাসরুমে ট্রেনিং দিবেন আর বাকি সময়টা তাকে প্র্যাকটিক্যাল কাজ করাবেন। সো দিস ইজ দ্য ওয়ে, যে ওয়েতে আপনাকে কি করতে হবে, যে এইভাবে এটাকে রান করতে হবে। এবং এরা যারা শিখলো এটার উপর পরীক্ষা নিয়ে তাকে আপনি সার্টিফাই করে দিবেন 3 বছর পরে বা 2 বছর পরে বা 6 মাস পরে, যে দিস পারসন ইজ সার্টিফাইড ফর দ্যাট। কিন্তু দেখেন আমাদের সেই ইন্টার্ন গুলা কি করে, ব্যাংকে যদি ওকে পাঠান, ব্যাংকে গেলে ওকে দিয়ে প্রথমে করায় ফটোকপি, অর্থাৎ পিয়ন যা কাজ করে ওকে সারা দিন ফটোকপি করাবে। দেখবেন আর একটা জিনিস করাবে, দেখবেন যে ওই যে ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং করায়, ঠিক আছে, কিন্তু এই লোকটাকে যে আপনার স্কিল শেখাতে হবে, ওর যে সুপারভাইজারকে তাকে যে একটা স্কিল শিখিয়ে দিতে হবে, এটা যে আইনে বলা আছে। বাংলাদেশে জিজ্ঞেস করেন তো, বাংলাদেশে যতগুলি ব্যাংক আছে এদের সিএইচআর ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে ভাইয়া আমাদের দেশের আইনে এই কথা বলা আছে, আপনি কি জানেন এটা? দেখবেন যে 90% ক্ষেত্রে the answer shall be negative, and I can give you that guarantee the answer shall be negative. বুঝতে পারছেন সিচুয়েশনটা স্যার? জি ভাই, আপনি একদম ঠিক বলছেন। এখন সেক্ষেত্রে আমার একটু ভিন্ন অভিজ্ঞতা, সেটা হচ্ছে আমার সাথে যেহেতু এইচআরএ আছি, ইন্টার্নশিপ করার জন্য মাঝে মধ্যে দেখা যায় ইউনিভার্সিটির কিছু ছেলে পেলে যোগাযোগ করে। তখন তারা প্রথমে আগে জিজ্ঞেস করে যে কতদিন আসতে হবে সপ্তাহে, কতক্ষণ থাকতে হবে। যদি সপ্তাহে 1-2 দিন এসে 1-2 ঘন্টা করে চলে যায় তাহলে হবে কিনা। সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানে আমরা যেটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে আমার যে কদিন ফ্যাক্টরি খোলা থাকে এবং ওয়ার্কিং টাইম ততক্ষণই থাকতে হবে, আর বাকি এর সাথে অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো আমরা দেওয়ার প্রয়োজন পড়ে সেগুলো আমরা দিব। তো দেখা যায় যে তারপরে যোগাযোগ করে সে পরে আর করে না, কারণ সে দেখা যায় অন্য কোনো গার্মেন্টস অন্য কোনো ফ্যাক্টরিতে সে সপ্তাহে 1-2 দিন যাচ্ছে, 1-2 ঘন্টা সময় দিচ্ছে, পরে তার ইন্টার্নশিপ হয়ে গেছে। এই ধরনের অভিজ্ঞতাগুলো। আচ্ছা, আমি আপনার অভিজ্ঞতা অ্যাবসলিউটলি এগ্রি উইথ ইউ। মজার জিনিস কি জানেন, সেটা হচ্ছে ভাইয়া যে বাংলাদেশের সব জায়গায় সিন্ডিকেট আছে, সব জায়গায় দেখবেন সিন্ডিকেট আছে, কিন্তু বাংলাদেশে পজিটিভ জায়গাগুলিতে সিন্ডিকেট নেই। অর্থাৎ আইন অনুযায়ী কি হওয়া উচিত, আইন অনুযায়ী কিন্তু বাংলাদেশের কোনো গার্মেন্টসে গিয়ে বা কোনো প্রতিষ্ঠানে গিয়ে ও কিন্তু এই সুযোগ পাওয়ার কথা না যে আমি 2 ঘন্টা আসবো, আপনি যাওয়া আসার শেষে আপনি আমাকে আমার অ্যাডভাইজিং লেটারে সাইন করে দিয়ে আপনি আমাকে বলবেন যে আই লার্ন সো মেনি থিংস ফ্রম ইউর অর্গানাইজেশন। এটা কি পাওয়ার কথা? পাওয়ার কথা না। এখানে সিন্ডিকেট থাকার কথা যে ভাই তুমি আমার এখানে আসলে অবশ্যই তোমাকে কি করতে হবে, শিখে যেতে হবে। অর্থাৎ ও এই সিন্ডিকেটের বাইরে কোথাও গিয়ে এই সুযোগ পাবে না যে ফাঁকি মারতে পারবে। কিন্তু মজার জিনিস হচ্ছে আমাদের পেঁয়াজের বাজারে হচ্ছে সিন্ডিকেট, আলুর বাজারে সিন্ডিকেট, ডিমের বাজারে সিন্ডিকেট, কিন্তু বাংলাদেশে লার্নিং এর বাজারে কোনো সিন্ডিকেট নাই। এটা একটা বিশাল সমস্যা ভাই, বুঝতে পারছেন? এটার জন্য কে দায়ী? দায়ী আমরাই, আর কেউ না, কিন্তু বাহিরের কোনো লোক না। উই এইচআর পিপল আর, বুঝতে পারছেন? কারণ আমাকে মনে হচ্ছে যে কথাটা ঠিক কিনা বলেন, আমরাই কিন্তু দায়ী। কারণ এই ছেলেটা বা মেয়েটা সুযোগ কোথায় পাচ্ছে? আপনি দেখেন রিক্রুটমেন্টের ক্ষেত্রে ঘটনা দেখেন, আইনে বলা আছে যে আপনি সার্ভিস বুক নিয়ে এসে তারপরে কি করবেন, চাকরি নিবেন। কিন্তু মজার জিনিস হচ্ছে আমরা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের যখন আমরা রিক্রুটমেন্টে যারা আছে আল্লাহর নাম নিয়ে, উনি যখন একটা লোক খোঁজে যে ওনাকে একটা ওই যে বলেন না যে ওনাদের তো কেপিআই যখন কাউন্ট হয় তখন কিভাবে কাউন্ট হয়, যে টাইম টু ফিল, যে কত সময়ের মধ্যে সে এটা ফিল করতে পারে, সেটা একটা টাইম বাইন্ডিংস দিয়ে আছে। এটা ফেল করলে সে হবে না। কিন্তু ওনার ওই যে টাইম টু ফিলের যে কেপিআই ধরতে গিয়ে উনি কি করছে, যে একটা সেক্সুয়াল হ্যারাসারকে এসে এনে অর্গানাইজেশনে ঢুকিয়ে দিচ্ছে, ওর ব্যাকগ্রাউন্ড চেক ঠিকভাবে করছে না, কিংবা যেটা হচ্ছে ওর যে সার্ভিস বুক আছে কি নেই, সার্ভিস বুক একটা সার্ভিস বুকে এমন কোনো ইনফরমেশন নেই যেটা পাবেন না। উনার লাস্ট স্যালারি কত, ওনার লাস্ট ইনক্রিমেন্ট কত, ওনার লাস্ট যেটা হচ্ছে যে এই আপনার কত, যেটা হচ্ছে যে উনি লাস্ট কোন ট্রেনিংটা করেছেন, কোনটার যে ভালো কাজের জন্য উনি কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন কিনা, উনি এর আগে কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা এই ধরনের কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন ফেস করেছেন কিনা, এগুলো সবকিছু ওনার এই রেকর্ড থাকবে, সার্ভিস বুকে থাকবে। কিন্তু মজার জিনিস হচ্ছে আমি যখন আজকেও আমার 4টা মিটিং ছিল এবং এর মধ্যে 2টা ছিল হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। এই পাওয়ার প্ল্যান্টের ওনারা আমাকে বলে তমাল ভাই আপনি বলতেছেন সার্ভিস বুকের কথা, ভাইয়া সার্ভিস বুক কি বাংলাদেশে কর্পোরেটে কেউ করে? তখন আমি তাকে বললাম যে ভাইয়া আপনি এই যে কেউ করে না এই এক্সকিউজটা দেখি আপনিও করছেন না, তার মানে কি ফ্রম ডে ওয়ান ইউ আর গোয়িং থ্রু নন কমপ্লায়েন্স। কিছুদিন পরে কলকারখানা যখন আপনাকে চিঠি দিবে তখন কিন্তু আপনি আবার আমাকেই ডেকে পাঠাবেন যে তমাল ভাই আপনি ওই কাজটা আমাদেরকে অন্য কাজের সঙ্গে ফ্রি করে দিতে চেয়েছিলেন, এটা আমি এখন টাকা দিয়ে এই সার্ভিসটা নিব। তখন তো আমাদের সেই সাবমেরিন কেবলের মতো অবস্থা হয়ে যাবে, যখন ফ্রি দিয়েছে তখন নেয়নি, কিন্তু এখন যখন টাকা দিয়ে নিতে হবে তখন আপনি বলতেছেন যে ভাইয়া আমি এটা নিতে রাজি আছি এখন।
তাহলে জিনিসটা তাই হয়ে যাবে না? সো সেম জিনিসটা ভাইয়া দেখেন, রিক্রুটমেন্ট টিমগুলি আমাদের দেশে, এই ট্যালেন্ট ম্যানেজমেন্ট টিমগুলি, এরা কিন্তু কেউ ভাইয়া দেখবেন এই যে সার্ভিস বুক মেনটেন করতে হবে, তার রিক্রুটমেন্টের সময় তার চেকলিস্ট থেকে সার্ভিস বুক আনতে হবে আরেকজনের কাছে, কারো কাছে নেই। কিন্তু সার্ভিস বুক যদি একটা সার্ভিস বুক আপনাকে সব সমস্যার সমাধান করে দেয়। কারণ কি, একটা এমপ্লয়ি, সে যে একটা নন কমপ্লায়েন্ট এমপ্লয়ি, সে আরেক জায়গা থেকে চাকরি ছেড়ে আসছে, সেখান থেকে সে ক্লিয়ারেন্স না করে এসে বলতেছে যে ভাই আমাকে তো ওই কোম্পানি থেকে ছাড়ছে না। তা আমরা ভেবে নেই যে ঠিক আছে, এটা ব্যাড, একটা টক্সিক কোম্পানি, আমি ওকে রিক্রুট করি। কিন্তু কিছুদিন পরে দেখা গেল সেম থিং উইল হ্যাপেন উইথ ইউ। উনি একটা যে আমাকে একটা সেলস এর একটা কোম্পানি বলতেছে, ওরা ওই যে বাংলাদেশে ইয়া বিক্রি করে ভাইয়া, ওই যে আপনার আপনার পেস্টিসাইড বিক্রি করে, মানে ওই ফসলে যে পেস্টিসাইড দেয় সেটা বিক্রি করে। তো তাদের সিইও আমার সঙ্গে বসে, ইন্ডিয়ান ভদ্রলোক, উনি আমাকে বলছে যে বেসিক্যালি উই আর ফেসিং আ প্রবলেম, এন্ড আই আস্কড হিম হোয়াট ইজ দ্যাট পার্টিকুলার প্রবলেম। দেন উনি আমাকে বলতেছে যে দেখো, আমার এক একটা লোক 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা ক্রেডিট রেখে বাজারে, সে কি করেছে যে আমার সুন্দর করে চাকরি ছেড়ে সে চলে যাচ্ছে, এবং সে তাকে যখন আমি মেইল দিচ্ছি যে তুমি কোথায় 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 ক্রেডিট দিয়েছো সেইটা আমাকে দাও, লিস্ট দাও, সেই লিস্টটা পর্যন্ত দিতে সে আগ্রহী না। অথচ চিন্তা করে দেখেন তো, যে একটা এমপ্লয়ি এক্সিস্টিং অর্গানাইজেশনে তার ক্লিয়ারেন্স না করে সে আরেকটা চাকরি কিভাবে পায় স্যার, বলেন তো আমাকে স্যার? কোনোভাবে পাওয়ার কথা কিন্তু না। কিন্তু দেখবেন যে রিক্রুটমেন্ট টিমরা সুন্দর করে দেখবেন একে রিক্রুট করতেছে, 2 দিন পরে আবার হি ইজ বিং দ্য সেম স্কেপগোট ওভার দেয়ার। এবং এটা খুব কমন দেখবেন আপনি বাংলাদেশের এইচআর প্র্যাকটিসের মধ্যে। আমি যদি ভুল বলে থাকি আপনারা বলেন প্লিজ। কামাল ভাই, আমি একটু বলি, আমি রিক্রুটমেন্ট টিমে কাজ করি জিপিএইচ ইস্পাতে। তো আমার এখানে অনেক সময় আমাকে ইঞ্জিনিয়ার রিক্রুট করতে হয়, আবার অনেক সময় সেলস পিপল আমাকে রিক্রুট করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা কি করি, মানে অন্য কোনো কোম্পানি থেকে যদি আমরা সেলস পিপল রিক্রুট করি, তখন আমরা তার প্রিভিয়াস কোম্পানি থেকে যে একটা এনওসি আছে না, মানে সবকিছু ক্লিয়ার করার পর, বা সে যদি কোনো মার্কেট প্লেসগুলোতে কাজ করে, তাদের যে ডিলার কোম্পানিগুলো আছে, ওদের যে আপনার টাকার যে ক্লিয়ারেন্সটা আছে, এটা ক্লিয়ার করার পর এটা ডকুমেন্টস আমরা নিয়ে আসতে পারি। এখন আমি যেটা বিষয় বলি, তারপর হচ্ছে এক্সপেরিয়েন্স লেটার, এটা নিয়ে আসতে পারি। রাইট। এবার তানজিমা আপা, আপনি আমাদের পার্টটা যাতে আমরা ক্লিয়ার থাকে। রাইট। এবার আমি আপনাকে একটা কথা বলি, আপনি জিপিএস ইস্পাতের, আমি জানি না কোইন্সিডেন্স কিনা, যে ব্যক্তির প্রতিষ্ঠানে আমি আজকে একটা পাওয়ার প্ল্যান্টে গিয়েছিলাম, উনি জিপিএস ইস্পাতের এইচআর ম্যানেজার ছিলেন। হ্যাঁ, আমি জানি না আপনি এখন চিনতে পারবেন কিনা, হয়তো ওনার সঙ্গে নাম বলা হয়তো চিনবো। জি, মহসিন ভাইয়ের অর্গানাইজেশনে গিয়েছিলাম আমি আজকে। আচ্ছা আচ্ছা, মহসিন ভাই, জি জি, আমাদের এইচআরপি। হ্যালো। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে যে আপনাদের একটা, এই যে বললেন যে উনি ডিলারের কাছ থেকে ক্লিয়ারেন্স আনছে, অন্যদের কাছ থেকে ক্লিয়ারেন্স আনছে, আইনে কি এই ডকুমেন্টের কোনো লিগ্যাল ভ্যালিডিটি আছে? ও যেটা আপনাকে ভুয়া দিচ্ছে না, এটা সম্ভব কি বলেন তো? না, এই ক্ষেত্রে হচ্ছে আমরা তার যে আপনার ক্লিয়ারেন্স কপিটা থাকে, এখানে আমাদের সিল থাকে। ধরেন হয়তো ওরাও তো মানে যে কোম্পানি থেকে আসছে, ওখানে আপনার এইচআর এর কাছ থেকে তো এটা ক্লিয়ার করে আসে না, ওখানে তো আপনার সিল থাকে, ওটা আমরা ভ্যালিডেট করে নিই এবং আমরা রেফারেন্স চেকও করি। স্পেশালি তো সেলস পিপলদের ক্ষেত্রে অবশ্যই, মানে সে যে প্রিভিয়াস যে কোম্পানি থেকে আসছে, আমরা ওখান থেকে 2টা রেফারেন্স চেক অবশ্যই করে নিই, যাতে আমরা একটা স্বচ্ছতা থাকে আর কি রিক্রুটমেন্টে। ম্যাডাম, আমি আপনার এটারও একটা সমাধান আমার কাছে আছে। আজকে আমাকে ব্র্যাক থেকে একটা মেইল দিয়েছে, বুঝতে পেরেছেন? ওরা একজন ম্যানেজার নিবে যিনি কিনা আমাকে রেফারেন্স হিসেবে ইউজ করেছে। ওই ছেলেটা, ও আমাকে বলতেছে যে স্যার, আমি এখানে স্যালারি পাই হচ্ছে 90,000 টাকা, আমি ওকে বলেছিলাম 1,10,000 টাকা। তো আমাকে যেটা হচ্ছে স্যার, যেটা করেছে সেটা, এখন তো আমি 10,000 টাকা আমার পে স্লিপ চাচ্ছে, তো আমার কাছে পে স্লিপ আছে 90,000 টাকা, তাহলে বাকি 20,000 টাকা চালাবো কিভাবে? তখন আমি ওরে বুদ্ধি দিলাম, বলবো যে স্যার বাকি 20,000 টাকা আমাকে ক্যাশে দেয়, কারণ আমাকে 90,000 টাকা আমাকে পে স্লিপে দেয়, আর 20,000 টাকা হচ্ছে আমাকে ক্যাশে দেয়। তো আমি এই বুদ্ধি তাকেই আমি দিয়েছি, এবং কিছুক্ষণ পর দেখলাম যে ওই প্রতিষ্ঠান থেকে আমাকে ব্যাকগ্রাউন্ড চেকের জন্য আমাকে মেইল দিয়েছে। হ্যাঁ, সো এখন যেটা হচ্ছে যে সে বলছে যে ওর এটা রেটিং করে দিতে। তো এখন বিষয়টা হয়, এটা কি ম্যানিপুলেট করা যায় কি যায় না, এবং আমি ওর বিরুদ্ধে তো কখনোই নেগেটিভ বলবো না, কারণ ওই ছেলেটার রেজিউমেটা আমিই পাঠিয়েছি এবং ও আমাকেই রেফারেন্স হিসেবে ইউজ করেছে, এবং ও একটা জায়গায় আটকে গিয়েছে, ও বুদ্ধিটাও আমার কাছ থেকে নিয়েছে। তা এখন বলেন যে এই যে ভেরিফিকেশনটা আপনি করতেছেন, এটার থেকে আপনার সার্ভিস বুক বেটার কিনা, বলেন তো ম্যাডাম? না, এখন সার্ভিস বুকে যে আগের কোম্পানিতে কি হয়েছে না হয়েছে, আগের যে হচ্ছে আমার মানে আছে, মানে ব্যাকগ্রাউন্ড আছে, এখানে তো অনেক সময় দেখা যায় যে মানে অর্গানাইজেশন ম্যানিপুলেট করে।
ফর এক্সাম্পল হচ্ছে মানে অনেক সময় হচ্ছে ইন্টারনাল ক্ল্যাশ থাকে, হতেই পারে স্যার, এমপ্লয়ির সাথে এমপ্লয়িকে কোনো একটা রিজন দেখিয়ে বের করে দিচ্ছে। আবার অনেক সময় এমন হয় যে আচ্ছা ঠিক আছে তাকে পার্মানেন্টই করছে না, ঝুলিয়ে রাখছে হয়তো বা 6 মাস 7 মাস 1 বছর, তারপর দেখাচ্ছে যে সে আসলে ক্যাপাবলই না কাজটা করার জন্য। তো সেই ক্ষেত্রে যখন আপনি সার্ভিস বুকটা দেখছেন তখন তো দেখা যাচ্ছে যে ওইখান থেকে অর্গানাইজেশন থেকে যেটা ভ্যালিডেট হয়ে আসতেছে সার্ভিস বুকের মাধ্যমে, সেটাও তো অনেক সময় হচ্ছে অর্গানাইজেশনের মাধ্যমে ম্যানিপুলেট হয়। তো এটা তো নেগেটিভ ইমপ্যাক্ট করে। এখানে একটা মজার বিষয় আছে, যদি আপনাকে সার্ভিস বুকের মধ্যে কোনো এমপ্লয়ার নেগেটিভ কথা লেখে, ইভেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও এটা চলমান আছে, যে যদি কোনো এমপ্লয়ার এই ধরনের নেগেটিভ কোনো কথা লেখে এবং সেখানে যদি ইন্টেনশনালি কোনো এমপ্লয়ির হিস্ট্রি খারাপ ভাবে লেখা হয়, তাহলে কিন্তু এমপ্লয়ি মামলা করে মালিককে 6 মাস জেল খাটাতে পারে। আমাদের দেশেরই কিন্তু এই প্রবিধান আছে, বুঝতে পেরেছেন? সো যেটা হয় মালিকের ওই সুযোগটা থাকে না। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা সবাই, আপনাদের কাছে কেন আমার কথাটা সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে না সেটা আমি বলি, বিকজ উই আর গোয়িং থ্রু আর নন কমপ্লায়েন্স প্র্যাকটিস। আমরা অলরেডি নন কমপ্লায়েন্স প্র্যাকটিসের মধ্যে আছি, এবং নন কমপ্লায়েন্স কিন্তু 3টা এন্ডে ঘটতেছে। 3টা এন্ডে কোথায়? ট্রিপল এন্ড কোথায়? 1 নাম্বার হচ্ছে গিয়ে আপনার ওনার নন কমপ্লায়েন্স করছে, এমপ্লয়ি নিজে নন কমপ্লায়েন্স করছে, আরেকটা জিনিস হচ্ছে দ্য রিক্রুটার, অর্থাৎ এর মাঝখানে যে লোকটা রিক্রুট করছে সে নিজেও নন কমপ্লায়েন্স করছে। এখন আপনি যেহেতু আমাদের মাথায় যেহেতু আছে যে 3টা জায়গাতেই নন কমপ্লায়েন্স খুব ভালোভাবে চলছে, তার মানে যেটা হয় যে আমি ভালো কাজ করছি। কিন্তু মজার জিনিস হয় যে যখন আপনি সাফার করেন, তখন যখন আপনি আমাকে ডাকেন, তখন আমি যখন বলি যে আপনি এটা কেন আগে কমপ্লায়েন করলেন না, তখন আসলে মূল সমস্যাটা হয়ে যায়। বুঝতে পেরেছেন? আমি এটা আপনাকে বললাম এই জন্য যে আপনি চিন্তা করে দেখেন যে আপনারা যে আমার সঙ্গে বলছেন যে এটা তো আমরা এভাবে করি, কিন্তু মজা এই যে আমাদের তানজিমা ম্যাডাম একটা কথা বললেন যে স্যার আমরা তো এই জিনিসগুলি নেই। হ্যাঁ স্যার আপনি নেন, খুবই ভালো, কিন্তু মজার জিনিস হচ্ছে যে আপনি যখন একজনের কাছে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট নেন, সেই এক্সপেরিয়েন্স সার্টিফিকেটটা বাংলাদেশ শ্রম আইনের ফর্ম 13 অনুযায়ী নেন কিনা। উনি দেখবেন যে তানজিমা ম্যাডাম খুব স্পষ্টভাবে বলবে স্যার আমরা এই ফর্ম সম্বন্ধে জানিই না, কিন্তু এই ফর্ম অনুযায়ী যদি আপনি নেন তাহলে দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড ওয়ে যে আপনি এইভাবে নিচ্ছেন। এবং সেখানে কিন্তু সুযোগ আছে যে আপনার চাকরিটা কিভাবে গিয়েছে ওই অর্গানাইজেশন থেকে, সেটা কিন্তু সেখানে বলা থাকে। তার মানে আপনি একটা ব্যাড এমপ্লয়িকে খুব ইজিলি ইন্ডিকেট করে সেটা বের করতে পারেন, 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হচ্ছে সার্ভিস বুকের মধ্যে আপনার ভালো দিক খারাপ দিক দুটোই থাকবে, কিন্তু আপনি ডিলারের কাছ থেকে একটা ইনফরমেশন নিচ্ছেন, কিন্তু ডিলার ইজ নট অথরাইজড টু গিভ এনি সর্ট অফ ক্লিয়ারেন্স টু দ্যাট পার্টিকুলার এমপ্লয়ি। সো ফর দ্যাট রিজন আমি বলছি যে আপনাকে স্যার সার্ভিস টুলস বুকটা ফলো করতে হবে। এই হচ্ছে আমার পয়েন্টটা, আর কিছুই না স্যার। আচ্ছা আমি জি ভাইয়া বলেন প্লিজ। মানে ডেফিনেটলি সার্ভিস বুক ইজ রিকোয়ার্ড, এবং সার্ভিস বুকটা আমাদের জন্য খুবই দরকার ফর দা কমপ্লায়েন্স পারপাস। বাট আসলে আমরা যদি বর্তমান সিনারিও দেখি, চিন্তা করি যে আমরা যখন রিক্রুটমেন্ট করতে যাই, আমার যখন ওই যে ফিল রিটের কথা বললেন অথবা ভ্যাকেন্সি ফিল আপ যখন করতে যাব, তখন আসলে তো থ্রু আউট দা কান্ট্রিতেই আমার সার্ভিস বুকটা প্র্যাকটিস নাই। এই যে বললাম না সেলিম ভাই, রাইট, আপনি কিন্তু আপনার রাইট পয়েন্টে আসেন। আমি কিন্তু এটার উত্তর দিয়েছি ভাই। আপনি দেখতেছেন যে 3 এন্ডে নন কমপ্লায়েন্স, এমপ্লয়ি, এমপ্লয়ার এন্ড রিক্রুটার, তাই না? তাহলে আপনি যদি এখান থেকে মাঝখান থেকে আসেন, ধরেন 10টা চোরের মধ্যে যদি একটা ভালো মানুষ পড়ে, তাহলে কি হয়? ও ভাবে যে এই লোকটা ও বেশি বোঝে। কথাটা কিন্তু সেলিম ভাই এরকম হয় কিনা বলেন আপনি আমাকে। জি জি বললাম, তখন তো আসলে আমরা রিক্রুটিং করতে পারবো। বিষয়টা হচ্ছে এটা চক্রাকারে চলতে থাকে, যে কোনো একটা এন্ড থেকে আসলে শুরু করা উচিত, যে কোনো একটা এন্ড থেকে স্ট্রংলি শুরু করা উচিত। আর আমার মনে হয় আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সোশ্যাল কমপ্লায়েন্স অডিটর বা অন্যান্যদের চাপে অনেক কিছু করে থাকি। এই জায়গায় ওদের একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যে আপনাদের রিক্রুটমেন্ট পলিসিতে আপনারা সার্ভিস বুক দিচ্ছেন কিনা, যদি না নেন তাহলে এটা নন কমপ্লায়েন্স। এটা এই যে এইভাবে সবাই শুরু করতে পারে। সুশান্ত স্যার শুনেন, আপনি কি মনে করেন যে বাংলাদেশের কমপ্লায়েন্স ম্যানেজাররা এখন এটা শুরু করে নাই? আপনি কমপ্লায়েন্স ম্যানেজারের ডেফিনেশন শুনলে ন্যূনতম 2 মিনিট হাসবেন। আপনি কি, আমি আপনাকে আমার দেয়া কমপ্লায়েন্স ম্যানেজারের ডেফিনেশন বলছি, দ্য মোস্ট করাপ্ট পারসন ইন এ ফ্যাক্টরি ইজ কল্ড কমপ্লায়েন্স ম্যানেজার। আপনি এটা অস্বীকার করতে পারবেন বলেন? সর্ট অফ। আপনি অস্বীকার করতে পারবেন কিনা বলেন? আমি কালকে বন্ধের দিন, কালকে আমি একটা ফ্যাক্টরিতে যাব, এবং সেখানে তারা যেটা করেছে সেটা হচ্ছে এই এমপ্লয়ীদেরকে গত 2 বছর ধরে তারা বেতন দিয়েছে হ্যান্ড ক্যাশ, কিন্তু তাদের
হচ্ছে গিয়ে এই একদিন পরে তাদের জিআরএস অডিট, এই জন্য তারা এখন কি করতে হবে, স্যালারি শিট ঠিক করতে হবে। এই কমপ্লায়েন্সের জন্য তারা আমাকে একদিনের জন্য হায়ার করেছে। এই একদিনে তাদের টোটাল স্যালারি শিট সব কমপ্লায়েন্স অনুযায়ী ঠিক করে দিয়ে স্টাম্প লাগিয়ে এমপ্লয়ীদের সিগনেচার নিয়ে তারপরে আমাকে সেই স্যালারি শিটটা রেডি করে দিয়ে আসতে হবে। এন্ড ফর দ্যাট দে আর পেইং মি ফর দ্যাট। এবং সেখানকার কমপ্লায়েন্স ম্যানেজার হি হ্যাজ হায়ার্ড মি বিকজ হি নোজ দ্যাট আই এম দ্য মোস্ট কম্পিটেন্ট পারসন টু পাস দ্যাট পার্টিকুলার থিং বিফোর এনি অডিটর। বুঝেন অবস্থাটা? তাহলে আমি যদি বলি কমপ্লায়েন্স অডিটর বাংলাদেশ, আপনি কি কমপ্লায়েন্স ম্যানেজারের সংজ্ঞায় পড়ে যাচ্ছেন না? না আমি পড়ে যাচ্ছি ভাইয়া, আমি অ্যাবসলিউটলি ওকে উইথ দ্যাট। আমি বলেছি না যে দ্য মোস্ট কারাপ্ট পারসন ইন এ ফ্যাক্টরি ইজ কল্ড কমপ্লায়েন্স ম্যানেজার, এন্ড ইটস ট্রু। বিকজ হচ্ছে গিয়ে কমপ্লায়েন্স ম্যানেজাররা ওই যে আপনি যেটা বললেন, ওরা কি করে জানেন, ও দেখে যে ওই এমপ্লয়িটা চলে গেছে কিনা, সে আস্তে করে এটা সার্ভিস বুকটা ছিঁড়ে সে ফেলে দেয়, সে আর ওই এমপ্লয়িকে ডেকে ওটা দেয় না। বিকজ যদি অডিটর দেখে তাহলে কিন্তু অডিটর জিজ্ঞাসা করবে যে এটা সার্ভিস বুক কোথায়, কেন আপনি এমপ্লয়িকে দেননি। আইন অনুযায়ী নিয়ম হচ্ছে আপনাকে 48 ঘন্টার মধ্যে সার্ভিস বুক তাকে দিয়ে দেয়া, কিন্তু আমরা সেটা দেই না, তাকে হ্যান্ড ওভার করে দিতে হবে। এক্স্যাক্টলি ভাই, ওই যে ওইটাই বললাম, যে কোনো একটা এন্ড থেকে স্টার্ট করে দিতে হবে। জি রাইট। জি তানজিমা ম্যাডাম, ম্যাডাম শুনতে পাচ্ছেন আপনি আমাকে? স্ট্রিট সেক্টরে কোথাও মনে হয় আপনার সার্ভিস বুকটা মনে হয় মানে কোথাও প্রোভাইড করা হয় না, বা কোনো কোম্পানিতে আমার যতটুকু জানা আছে হয় না। গার্মেন্টসে হয়তো আছে, অ্যাপারেল সেক্টর বা গার্মেন্টস সেক্টর আছে, বাট গার্মেন্টসেও নেই, নামে আছে সেক্টরে আপনার গার্মেন্টসে ম্যাডাম নামে আছে কাজে, এটা হচ্ছে বিষয়। ওকে আচ্ছা যাই হোক, আমরা কমপ্লায়েন্সের বাইরে অনেক স্যার আমাদের এই ফিজে আমরা সার্ভিস বুক দিয়ে দিচ্ছি স্যার। আলহামদুলিল্লাহ, সার্ভিস বুক আছে আমাদের। আলহামদুলিল্লাহ, মিলাদ দেওয়া উচিত স্যার আপনার জন্য, সত্যি কথা বিশ্বাস করেন কিনা, কারণ আপনারা এটা দিচ্ছেন, এটা শুনলেই ভালো লাগতেছে। আচ্ছা এবার আসেন স্যার, আমরা তাহলে আদমজীব পিজেড। আচ্ছা গ্রেট গ্রেট। আচ্ছা এবার আসেন যে জায়গাতে আমরা ছিলাম, সরি আমরা অনেক অফ টপিকের কথা বলে ফেললাম। এরপরে আসে যেটা আপনার পেরোলে যে কাজটা করতে হবে আপনাকে, সে হচ্ছে ইনক্রিমেন্ট রিলেটেড কাজ করতে হবে। আমি আবার বলছি, আপনাকে যে কাজটা করতে হবে ইনক্রিমেন্ট রিলেটেড কাজ করতে হবে, এবং ইনক্রিমেন্টের যে কাজটা আছে